ভার্বের সাথে রিলেটেড? অপারেটর ভাই ডিস্ট্রিবিউট করছি আমরা ক্লাসটা টোটাল ক্লিয়ার আসছে না কথা। স্যার কথা ক্লিয়ার আসছে না তো। ঠিক আছে, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, দেখা গেলেও হবে। যে ডিসপ্লেটা কি দেখতে পাচ্ছেন স্পষ্ট? জি স্যার দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি আজকে প্রিপারেশন নিয়ে আসছি। আমি 1.5 ঘন্টার একটা ক্লাস নিব, আধা ঘন্টা আমি ডিসপ্লেতে পড়াবো আর 1 ঘন্টা বোর্ডে পড়াবো। আর আপনারা যদি বুঝে থাকেন, আমাদের আলোচনার বিষয়টার নাম হলো রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো জব এক্সামের পার্সপেক্টিভ থেকে যখন আলোচনা করতে আসবো, তখন এটা সবার ক্ষেত্রে রিলেটেড। তো এই রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে টোটাল ইংলিশের মূল। কারণ হচ্ছে আমরা যখন বাক্যে একটা সেন্টেন্স লিখবো, তখন সেন্টেন্সের মধ্যে কতগুলো কথা আছে যেগুলোকে পার্টস অফ স্পিচ বলে। এই পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটার নাম হলো রাইট ফর্ম অফ ভার্ব। তো এই রাইট ফর্ম অফ ভার্বের একটা পার্ট যেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। গত ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব বেসিক কয়েকটা রুলস আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। এখন আমি জাস্ট রুলস গুলো আলোচনা করছিলাম। এই রুলস আমরা যে কোনো বই থেকে, যে কোনো টিচারের কাছ থেকেই শিখতে পারবো, কিন্তু এই রুলস গুলো প্রয়োগ করে কিভাবে কতগুলো সমস্যাকে সমাধান করতে হয়, এইটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। মানে আপনি যে কোনো বই থেকেই রুলস করতে পারবেন, কিন্তু আমি যখন আপনাকে কোয়েশ্চেন করব, তখন আপনি রুলস প্রয়োগ করে কোয়েশ্চেন সলভ করতে হলে আপনাকে একটু স্কিল হওয়া লাগবে। দক্ষ না হলে আপনি সেটা পারবেন না। তো আজকে আমি আধা ঘন্টা কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মানে একটা কোয়েশ্চেন কে সলভ করতে হলে কোন পার্টটা আমার জানতে হবে, কোন পড়াশোনাগুলো আমাকে করতে হবে। আর আমি মাত্র 10টা কোয়েশ্চেন নিয়ে আসছি, এগুলোকে বলে রিয়েল এক্সাম কোয়েশ্চেন। এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে রিলেটেড। এরপরে আমি রাইট ফর্ম অফ ভার্বের কতগুলো রুলস আজকে আলোচনা করব। তারপর আজকে পরের দিনের কাছে ঠিক এরকম করে কতগুলো প্রশ্ন নিয়ে আসবো, যেগুলো মানুষের পরীক্ষা আসছিল এবং আমাদের জানা দরকার। এটা আমাকে ডিসপ্লেটা সুন্দর করে দেখাতে হবে। হ্যাঁ, আমাকে দেখা না গেলেও চলবে। তো আমি কি বলছি আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। কথা বোঝা যাচ্ছে না স্যার। তুই আপনি মিউট করেন স্যার। আচ্ছা যাই হোক, আমার ফার্স্ট কোয়েশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে রিলেটেড 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো বলবো। আপনি খেয়াল করে শুনলে রাইট ফর্ম অফ ভার্বের কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে আপনার কাজে লাগবে। তো দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। এখানে কি বলা আছে? 1/3 of the books just stolen from the library. 1/3 of the books, লাইব্রেরির মধ্যে যতগুলো বই ছিল তার মধ্যে 1/3 স্টোলেন মানে চুরি হয়ে গেছে ফ্রম দ্য লাইব্রেরি থেকে। এখন আমি এই জায়গাটাতে ভার্ব লিখবো, কারণ আমাদের কোয়েশ্চেনটা হলো কিভাবে একটা বাক্যের মধ্যে ভার্বকে আমরা কারেক্ট তার কথা ক্লিয়ার আসছে না, বেজে বেজে আসছে, বোঝা যাচ্ছে না। স্যার কথা কিছুই বুঝতেছি না স্যার। আমার ফোনটাতে ওই কভার খুলে দিলে স্পষ্ট শোনা যায়। আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার শোনা যায় এখন ক্লিয়ার। যেটা শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যায়। আচ্ছা ধন্যবাদ, একটু সাড়া দিবেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। তো এবার আপনারা আমার সাথে কথা বলবেন। আমি ডিসপ্লেতে একটা আর এই কোশ্চেনটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অধ্যায় থেকে নিয়ে আসছি। জুই নিজামী আপু, আপনাকে বারবার বলা হয়েছে আপনি একটু মিউট করেন। আপু আপনাকে কিন্তু বের করে দেওয়া হবে, বুঝছেন? জুই নিজামী আপু, আপনাকে বের করে দেওয়া হবে কিন্তু। ওকে, কোয়েশ্চেন ছিল 1/3 of the books dash stolen from the library. অপশনে আছে আর, হ্যাভ, ওয়াজ, ওয়্যার। তো আপনারা যদি একটু আইডিয়া করে আমাকে বলেন কোনটা আনসার হতে পারে। ভিডিও দেখা যাচ্ছে না, ডিসপ্লে দেখা যাচ্ছে দেখা না যাচ্ছে এখন। অপারেটরের দেখা যাচ্ছে স্যার। ওদের নেটওয়ার্ক প্রবলেম। ওহো, কেউ দেখতে পাচ্ছে আবার কেউ দেখতে পাচ্ছে না। আসলে এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে হতে পারে। তো প্লিজ একটু না স্যার সবকিছু ঠিক আছে, আপনি শুরু করেন।
ওকে, আমরা শুরু করে দিয়েছি। আমি ডিসপ্লেতে একটা কোয়েশ্চেন শো করছি। তো কোয়েশ্চেনটার মধ্যে বলা আছে 1/3 of the books dash stolen from the library. অপশন দেওয়া আছে আর, হ্যাভ, ওয়াজ, ওয়ার। এর মধ্যে কোনটা হতে পারে? What can be the answer of the question? You can see on the board. You can see on the display. আচ্ছা, স্যার ডিসপ্লে অনেক জুম করা আছে, ছোট করতে হবে। পুরোটাই দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু ওকে, এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। বিপ্লব ভাই কাইন্ডলি আপনার ভিডিওটা অফ করে দেন। Okay. Next, come to the point. স্যার হ্যাঁ হবে? যদি noise হয়, disturb হয়, তাহলে এইটাও mute করে দিবেন। আমি ব্যাখ্যাটা একটু শুনতে। Okay, এইভাবে দেরি হচ্ছে। 1/3 of the books, এইটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অধ্যায় থেকে আমি নিয়ে আসছি, এবং এই কোশ্চেনটা কোনো না কোনো একটা পরীক্ষায় আসছে। তো আমি যদি এই কোশ্চেনটার সলিউশন বলতে চাই, তাহলে আমাকে দেখেন 1/3 মানে 1/3 অফ দ্য বুকস মানে বইগুলো, তাহলে বইগুলোর 1/3। এখন আমি যদি এই 1/3 কে ফলো করি, তাহলে ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু এখানে আবার বুকস লেখা আছে। এখন আপনি 1/3 কে ফলো করে ভার্ব অ্যাপ্লাই করবেন নাকি বুকস কে ফলো করে ভার্ব অ্যাপ্লাই করবেন? আর এই যে দেখেন, আমি যখন আর, হ্যাভ এইগুলোকে ফলো করছি, আর কে বলে প্লুরাল ভার্ব, হ্যাভ কে বলে প্লুরাল ভার্ব, ওয়াজ কে বলে সিঙ্গুলার ভার্ব, ওয়ার কে বলে প্লুরাল ভার্ব। তার মানে কি অপশন নাম্বার এ, বি, ডি তিনটাতেই প্লুরাল দেয়া আছে, শুধুমাত্র অপশন নাম্বার সি তে সিঙ্গুলার দেয়া আছে। তো আমরা যারা বেসিক ইংলিশ সম্পর্কে একটু ধারণা রাখি, 1/3 এটা হলো সিঙ্গুলার, আর দ্য বুক দেখেন 1/3 মানে 1/3। 1/3 হ্যাঁ। একটা নির্দিষ্ট অংশকে মিন করে। এই ক্ষেত্রে আমি যদি 1/3 কে ফলো করি, তাহলে আমার ভার্বটা হওয়া উচিত সিঙ্গুলার, ওয়াজ। এখানে আমার আর আছে, হ্যাভ আছে, ওয়ার আছে। তো আপনি আসলে কোনটা নেবেন? এখন এই কোশ্চেনটার সঠিক आंसर দেওয়ার জন্য আপনার টোটাল কোয়েশ্চেনটার স্ট্রাকচারাল ক্যাটাগরিজটা একটু বুঝতে হবে। 1/3 অফ দ্য বুকস মানে হলো 1/3 বই, অনেকগুলো বইয়ের মধ্যে 1/3 স্টোলেন লেখা আছে, স্টোলেন ফ্রম দ্য লাইব্রেরি। এখন আপনি এই কোশ্চেনটাকে সলভ করতে চাচ্ছেন, তো কেউ একজন কি আমার সাথে শেয়ার করবেন কোনটা आंसर হতে পারে? স্যার 1/3 এটা তো সিঙ্গুলার সাবজেক্ট, জি স্যার। তাহলে আমি ভার্ব ওয়াজ নিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। এখন এই যে আর, হ্যাভ, ওয়্যার এগুলো সব কিন্তু সিঙ্গুলার, আর এগুলো প্লুরাল, শুধু ওয়াজটাই হলো সিঙ্গুলার। এখন 1/3 অফ দ্য বুকস মানে হচ্ছে অনেকগুলো বইয়ের মধ্যে 1/3 বই। এক্ষেত্রে আমরা যদি ওয়াজ ভার্বটা নেই, তাহলে সেটা হতে পারে। তো কথা হলো আপনি কেন ওয়াজটা নেবেন? দেখেন এরপরে লিখেছে স্টোলেন, 1/3 অফ দ্য বুকস স্টোলেন ফ্রম দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে নাকি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো ব্যাপার হলো যে দেখেন বই চুরি হয়েছে, এই চুরি হওয়ার কাজটা কিন্তু বই নিজে করতে পারে না। এই ক্ষেত্রে আপনাকে একটু ভাবতে হবে, কি ভাবছেন আপনি? সেটা হলো যে এই বাক্যটা প্যাসিভ। আজকে যখন আমি রাইট ফর্ম ভার্বের কতগুলো রুলস নিয়ে কথা বলবো, তখন ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। তো আপনি যিনি 1/3 এটাকে দেখে ভার্বটাকে সিলেকশন করছেন, তার সুবিধার্থে আমি আপনাকে বলতে চাই যে আমরা যখন এই সেন্টেন্সটাকে সলভ করব, তখন এই 1/3 অফ দ্য বুকস মানে অনেকগুলো বইয়ের একটা তৃতীয়াংশ। যদি কোনো একটা সেন্টেন্স আপনার হচ্ছে যে 1/3, 2/3, 1/4 এইভাবে শুরু হয়, তো থ্যাংক ইউ, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে 1 দ্বারা যদি সেন্টেন্সটা শুরু হয়, তাহলে ভার্বটা সিঙ্গুলার মিন করতে হয়, কিন্তু 2/3, 2, 3, 4, 5 এরকম যদি কোনো মিন করে, তখন প্লুরাল ভার্বটা নিতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে ওয়াজ হিসেবে ভার্বটাকে নিব। তো এরকম আমার কাছে 10টা কোয়েশ্চেন আছে, আসলে আমরা পরবর্তী কোয়েশ্চেন করতে চাই। নেক্সট কোয়েশ্চেনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে the mayor together with his two brothers, আর অপশনে আছে, is অপশনে আছে। অ্যাকচুয়ালি পরীক্ষার মধ্যে চারটা অপশন আছে, করছি আমি রুলসটা আপনাদের ক্লিয়ার করতে চাই।
আমি ডিসপ্লে স্পষ্ট বোঝা যাচ্ছে এক্ষেত্রে খুব বড় করে লিখে শুরু করে দিয়ে। So the mayor together with his two brothers is going to deliver this speech. Hello groupmate. Here is a question and this question comes from the family of subject verb agreement. আমি যখন আর অথবা is নিতে যাচ্ছি তখন তার সাথে আমি দেখতে পাচ্ছি the mayor together with কথা কাইতে কাইতে আসছে, এটা কি আমার ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে বুঝতেছেন? কথার সমস্যা হচ্ছে তো। কথাটা ক্লিয়ার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে। जी come to the point কারো শুনতে প্রবলেম হচ্ছিল তো আমাদের অপারেটর ট্রাই করছিল যাতে এই সমস্যার সলিউশন হয়। স্যার বলবো এখানে? আপনারা কি এখন শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা তো আমরা আমাদের ক্লাসটাকে ক্যারি করি। শুনেন আমি ডিসপ্লেতে একটা কোয়েশ্চেন দেখাচ্ছি তো কোয়েশ্চেনটার মধ্যে বলা আছে the mayor together with his two brothers অপশন দেয়া আছে are each going to deliver this speech। তো এখানে আমি যখন আনসারটাকে অ্যাকসেপ্ট করতে যাচ্ছি তখন তার সামনে সাবজেক্ট together with his two brothers আছে। তো আমি যদি his two brother কে ফলো করি তার দুই ভাই তাহলে কিন্তু আমার are নেওয়া উচিত। আর আমি যদি the mayor কে ফলো করি তাহলে কিন্তু আমার is নেওয়া উচিত। তো আপনারা কি একজন কি আমাকে বলতে পারবেন আসলে আমি কোনটা স্যার আর হবে। আচ্ছা কেউ একজন বলছে are হবে। ইজ হবে, ইজ। আচ্ছা যিনি is বলছেন আপনাকে কংগ্রাচুলেশন। এখন কেন হলো দেখেন আমরা যখন ইংলিশ থেকে কোয়েশ্চেনের সলিউশনের দিকে যাব তখন আমাকে রুলস ফলো করা লাগবে। the mayor with his two brother এখানে যে together with এখানে একটা রুলস আছে with together with associate by as well as অথবা প্রিপজিশন এই যে উইথ একটা প্রিপজিশন তো প্রিপজিশন দ্বারা কোনো বাক্যে যদি একাধিক সাবজেক্ট একসাথে যুক্ত হয় সেই ক্ষেত্রে প্রিপজিশনের সামনের সাবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিতে হয় তো দেখেন উইথ এর পেছনে আছে his two brother সামনে আছে the mayor তো আপনাকে the mayor কে সাবজেক্ট হিসেবে নিতে হবে with his two brother এটাকে নিতে হবে না আপনাদের মনে আছে কিনা আমি একটু স্মরণ করে দিই আজকের আগে লাস্ট ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর মূল কথা হলো একটা ভার্বের সামনে যদি একাধিক সাবজেক্ট থাকে তাহলে ওই ভার্বটা কোন সাবজেক্টের সাথে এগ্রি করবে তো তার প্রেক্ষিতে আমি একটা কোশ্চেন নিয়ে আসি আপনার জন্য পরীক্ষায় এরকমই কোশ্চেন আসে কোশ্চেনের মধ্যে বলা আছে the mayor together with his জি আসছে না, এটা কি আমার ক্ষেত্রে ছিল? কিছু দেখতে দেখা পাচ্ছেন যাচ্ছে না, না স্যার। স্যার কিন্তু প্রবলেম। আজকে ক্লাস করতে কোনো মজাই নেই। স্যার বুঝাচ্ছে সুন্দর, কিন্তু খুব সমস্যা অপারেটর ক্লাসগুলো নেট খুব অনেক ভালো হয়। প্রবলেম করছে। দেখা যাচ্ছে এবার দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে শুনতে থাকেন আশা করা যায় ভালো লাগবে আর আমরা অপারেটরদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আমাদের কনসেন্ট্রেশন নষ্ট করিয়ে না প্লিজ ওকে স্যার ওকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে রিলেটেড খুব দামি একটা রুলস নিয়ে আলোচনা করছিলাম আপনার সুবিধার জন্য আমি আপনাকে জানাতে চাই আমরা যখন ভার্বের সামনে একটা সিঙ্গেল সাবজেক্ট পাবো তখন ভার্বটা ডিরেক্টলি ওই সাবজেক্টের সাথে রিলেট করবে আমরা একটা ভার্বের সামনে একাধিক সাবজেক্ট পাই ঠিক যেরকম আমি একটা বাক্য লিখছি বোর্ডের মধ্যে রেখে
এখানে লিখেছে দ্য মেয়র টুগেদার উইথ হিজ টু ব্রাদার। এখন এই কোয়েশ্চেনটা একটা কনফিউজিং কোয়েশ্চেন, আমাকে কনফিউজ করে দিবে যে আমি আর নিব নাকি ইস নিব। যেমন আপনাদের মধ্যে একজন আর বলছে, একজন ইস বলছে। এখন আমার কনফিউশনটা দূর হবে যদি গ্রামারের এই রুলস রেগুলেশনগুলো আমার জানা থাকে। আমি যে কোয়েশ্চেনটা সলভ করছি তার প্রেক্ষিতে একটা রুলস, সেটা কি, যদি একটা বাক্যের মধ্যে একাধিক সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাসোসিয়েট বাই, অ্যাজ ওয়েল অ্যাজ এবং যে কোনো ধরনের প্রিপজিশন দ্বারা যুক্ত হয়। আমি আবারও বলছি, যদি অনেকগুলো সাবজেক্ট যে কোনো ধরনের প্রিপজিশন দ্বারা যুক্ত হয়, এক্ষেত্রে ভার্ব কাকে ফলো করবে? প্রিপজিশনের সামনে, সবার সামনে, প্রিপজিশনের সামনে যেই সাবজেক্টটা থাকবে ভার্ব তাকেই ফলো করবে। তো আমি দ্য মেয়র আর হিজ টু ব্রাদারের মধ্যে দ্য মেয়রকে ফলো করব। কেন? এখানে উইথ আছে, উইথের সামনে আবার দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না তো। ও নো, কি হইছে? তো সিরাজুল ভাই ওয়াইফাইটা একটু অন করেন, বুঝছেন? ওয়াইফাই দিয়ে চালান, সিমের নেটওয়ার্ক ভালো না। ওয়াইফাই নাই। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। যায় না, শোনা গেলে দেখা যায় না। জি দেখা যাচ্ছে। আচ্ছা, মনে হয় এবার আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন। Go to extension. মানে এটি এক্স তৈরি করে। স্যার স্যার মেজর এটা সাবজেক্ট প্লুরাল বোঝাচ্ছে। The mayor না, যারা এই পৌরসভার প্রধান হয়, তারপরে সিটি কর্পোরেশনের প্রধান হয়, তাদেরকে আমরা মেয়র বলি। এটা কিভাবে প্লুরাল বোঝায় আমাকে বলেন তো? স্যার যা বোঝাচ্ছে মানে সমগ্র মেয়রকে বোঝাচ্ছে। ঠিক আছে, আপনি একটা কথা জানেন, এবার আমি কি বলি শুনেন। মেয়র হচ্ছে একটা মানুষের পদবি। যেমন আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, সম্মানসূচক শব্দ, আপনি আমাকে টিচার বলবেন আর আমি আপনাকে স্টুডেন্ট বলবো। তাহলে টিচার স্টুডেন্ট, আপনি কি আমাকে বলবেন যিনি আমার সাথে কথা বলছেন, এটা টিচার স্টুডেন্ট, এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ? টিচার টিচার Noun. হ্যাঁ স্যার নাউন। নাউন। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে আনসার করার জন্য। তো যদি কোনো নাউনের সামনে দি বসে, আপু আপনি কথা বলেন বেলা ইয়া করে কথা শেষ হলে মিউট করে দেন। আচ্ছা, তো যদি কোনো নাউনের সামনে দি বসে, তাহলে না ওটা সমগ্র জাতিকে বোঝায় না। আমি একটা মেয়েকে বলতে পারবো দ্য গার্ল, আমি এই যে আমার হাতে একটা রিমোট আছে, আমি বলতে পারবো দ্য রিমোট, এটা না সমগ্র জাতিকে বোঝায় না। বাট যদি কোনো অ্যাডজেক্টিভের সামনে দা বসে, ওটা না সমগ্র জাতিকে বোঝায়, তখন সেটা প্লুরাল হয়। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি দ্য পুর মানে গরিবেরা, পৃথিবীর সব গরিবদেরকে বোঝায়। এরপরে না আমাকে আর বলা লাগবে। আমি যদি বলি দ্য রিচ মানে ধনীরা, যারা অনেক সাহস আছে, তাকে বলে দ্য ব্রেভ মানে সাহসীরা। তাহলে আপনার জানাটাকে আমি একটু কি শুদ্ধ করে দিতে চাই। যদি দি কোনো নাউনের সামনে বসে, তাহলে সেটা প্লুরাল বোঝায় না। বাট এই আর্টিকেলটা যদি কোনো অ্যাডজেক্টিভের সামনে বসে, তাহলে সেটা প্লুরাল বোঝায়। তাহলে দ্য কাওয়ার্ড মানে ভীরু কাপুরুষেরা, এখন কাওয়ার্ড মানে ভীতু, এটা একটা অ্যাডজেক্টিভ, এর সামনে যদি আমি দা বসাই, তাহলে এটা সমগ্র জাতিকে বোঝাবে। তখন এটা স্যার কিছু বলা যাচ্ছে না, ও নো, একটু বলা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না স্যার। আপনার নেটওয়ার্কে আচ্ছা এখন এখন তো স্যারটা ঠিকই আছে, এখন শুধু স্যার একটু সাউন্ডটা বাড়লেই হবে। যে সবাই স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে, শুধু কথা একটু সাউন্ড হবে। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? এখন তো শুনতে জি পাচ্ছি স্যার, স্যার। এখন Hello স্পষ্ট শোনা everybody, যাচ্ছে। right now can you hear me? Yes. স্যার ঠিক আছে এখন। আচ্ছা, তো আপনাদেরকে না এটা বুঝতে হবে যে কোনো এখন আস্তে আবার হয়ে সাউন্ড গেছে। বন্ধ হয়ে গেছে। আবার সাউন্ড কমে গেছে স্যার। কথা বলবো ওখানে কোনো এটা দিয়ে তো আমরা কথা বলবো। এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। মানে কারো একজনের যদি প্রবলেম হয়, তাহলে তো তার নেটওয়ার্কেরও সমস্যা থাকতে পারে। আর যদি সবার যৌথভাবে সমস্যা থাকে, তাহলে তো আমাদের সমস্যা। তো ওকে, যদি আপনারা শুনতে পান, তাহলে আমরা ক্লাসটাকে ক্যারি অন করি। আমাদের আজকে খুব প্রবলেম দেখা দিচ্ছে, টেকনিক্যাল প্রবলেম। তো যাই হোক, আমরা আশা করবো ইন ফিউচার আর হবে না। ওকে, কেউ একজন বলছে দ্য মেয়র, এটা তার কাছে প্লুরাল মনে হচ্ছে। তো তার সংশোধনের জন্য আমি তাকে জানাচ্ছিলাম যে
দি যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে বসে, যেমন আমরা যদি দা পুর এরপরে আমরা ইস দিতে পারবো না, এরপরে আর দিতে হবে। কিন্তু দা মেয়র ঠিক দা গার্লের মতো, দা বয়ের মতো। আমি যদি দা গার্লস বলি তাহলে এরপরে আর হবে, কিন্তু আমি যদি দা গার্ল বলি এর মানে মেয়েটি, তাহলে কোন একটা নির্দিষ্ট মেয়রের কথা বলতেছে। তাহলে এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। মেয়র হচ্ছে কোন একটা মানুষের পদবি, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমি যদি বলি দা প্রাইম মিনিস্টার, দা প্রাইম মিনিস্টার, আপনি তো এটাকে প্লুরাল বলতে পারবেন না। দা প্রাইম মিনিস্টার এখানে প্লুরাল বলা যাবে না, ঠিক সেরকম দা মেয়র এটাকে প্লুরাল বলা যাবে না। তো দা মেয়রের পরে ইস হবে। তো আমরা জি স্যার, তা এটা হ্যাঁ স্যার সিঙ্গুলার, তার মানে ইজ হবে অ্যানসার। রাইট রাইট। তো আমি যখন কথা বলতে বলবো তখন আপনারা কথা বলবেন, তার আগে কথা বলিয়েন না। কারণ যদি কোয়েশ্চেন থাকে তাহলে শেষে আমরা টাইম দিব, আপনি আপনার কোয়েশ্চেনটা নির্দ্বিধায় বলতে পারবেন। আর এই ক্লাসের মাঝখানে আননেসেসারি কথা বললে ক্লাসের পরিবেশটা নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা আপনাকে বোঝা লাগবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। তো দা মেয়র টুগেদার উইথ হিজ টু ব্রাদার্স, এরপরে আমরা ইস নেব। যদিও সামনে হিজ টু ব্রাদার্স আছে, আর নেওয়া উচিত, কিন্তু রুল কি বলে? আমরা যদি রুলস রেগুলেশনের দিকে তাকাই তাহলে উইথ, টুগেদার উইথ, অ্যাসোসিয়েট বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, যে কোনো ধরনের প্রিপজিশন দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে যে সামনে থাকে তাকে ফলো করতে হয়। এটা একটা কোয়েশ্চেন। আসলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। পরবর্তী কোয়েশ্চেনের মধ্যে বলা আছে ইট ইজ তানহা হু হ্যাভ অবলিক হ্যাজ অপশনালে আছে সলভড হার প্রবলেম। তো এটাকে বলে রিলেটিভ প্রোনাউনের রুল। আপনারা যদি পারেন দ্যাটস ফাইন, না পারলে আমি ব্যাখ্যা করব। তবে আমি জানতে চাইবো, কেউ যদি জানেন আনসারটা কোনটা হবে আমাকে একটু জানাবেন প্লিজ। আপনার দৃষ্টিতে কোনটা আনসার হতে পারে? স্যার হ্যাভ। আচ্ছা, যে হ্যাভ বলছে তাকে থ্যাংক ইউ। এই যে এবার অনেক সুন্দর নয়েজ হয়নি। মানে আমি যদি জানি একদম শিওর তাহলে আমি বলবো, যদি আমি না জানি চুপ থাকবো, আমি তো অবশ্যই আপনাকে ব্যাখ্যা বলবো। তো অন্য কেউ জানলেও বলা লাগবে না, এবার আমি বলি প্লিজ একটু ধৈর্য নিয়ে শুনবেন। ইট ইজ তানহা মানে এটা হলো তানহা, হু মানে যে। এখন দেখেন আমরা এটা স্পষ্ট করে তানহার কথা বলতেছি, তাহলে তানহা হলো একটা মেয়ের নাম, এটাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন সাবজেক্টটা যদি একবচন হয় তাহলে ভার্বটা অবশ্যই একবচন হইতে হবে। তো আপনারা যারা আমাকে শুনতেছেন, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন হ্যাভ আর হ্যাজ এর মধ্যে কোনটা একবচন কোনটা বহুবচন? আই মিন সিঙ্গুলার এন্ড প্লুরাল। হ্যাজ, স্যার হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আর হ্যাভ হলো প্লুরাল। আপনাকে থ্যাংক ইউ। হ্যাজ হলো সিঙ্গুলার আর হ্যাভ হলো প্লুরাল। ভার্বের হিসাবটা এরকম হয়, যেই ভার্বের সাথে এস থাকে ওইটাই সিঙ্গুলার হয়। যেমন ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, ডু সিঙ্গুলার। ওকে, তাহলে এইখানে হ্যাজ হবে, হ্যাভ হবে। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো এইখানে তো অনেক ভালো একটা রুল হ্যাভ আছে। হবে, আগের এখানে কি হ্যাভ ক্লাসগুলোর হবে? মতো ক্লিয়ার হচ্ছে না স্যার ক্লাস। আর কথা ক্লিয়ার না। আচ্ছা, আর এখানে কি হ্যাভ হবে? জি, নেটওয়ার্ক এখানে কি সমস্যা হ্যাভ হবে? ইট ইজ তান। আচ্ছা শুনেন, আপনাদেরকে আর আনসার দেওয়া লাগবে না তো। যারা বলছেন তাদেরকে থ্যাংক ইউ। এখন সবাই যদি বলতে চান তাহলে তো আধা ঘন্টা চলে যাবে বলতে, একজন দুজন বললেই হয়ে যাবে। ওকে, আমাদের ক্লাসটার পরিবেশটা সুশৃঙ্খল রেখে সুন্দর একটা ক্লাস আমরা যদি চাই তাহলে তো আমাদেরকে এই সবাইকে পার্টিসিপেট করা লাগবে। আই মিন কাউকে কথা বলতে হবে, কাউকে আবার চুপ থাকতে হবে। তো আমি পারি জন্য আমাকে যে বলতেই হবে এমনটা না, একজন দুজন বললেই হয়ে যাবে। ওকে, তো এইখানে হ্যাজ হবে, আমরা অলরেডি ডিসিশন নিয়ে ফেলছি যে হ্যাজ হবে। এবার আমি আপনাকে ব্যাখ্যা বলবো যে কেন হ্যাজ হবে, আপনি শুনতে থাকুন। শুনতে পাই না। এখন হচ্ছে যে চমৎকার একটা নিয়ম আছে গ্রামার বইয়ের মধ্যে, দেখেন এই যে হ্যাভ বা হ্যাজ যখন আমি আনসার হিসেবে সিলেকশন করব তার সাথে হু আছে। তো হু এখানে কি করছে? সলভড হার প্রবলেম এবং ইট ইজ তানহা, এই দুইটাকে একসাথে যুক্ত করছে। দেখেন হু, হু ইজ, দ্যাট, হোয়াট, হোয়েন, হোয়ার, এরা যদি দুটা ক্লোজ এর মাঝখানে বসে তাহলে ওদেরকে বলে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন কি করে? রিলেটিভ প্রোনাউন সাবজেক্টের পেছনে এবং ভার্বের সামনে বসে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে রিলেশন ক্রিয়েট করে। ঠিক যেরকম এই যে দেখেন এখানে সলভড এটা হলো ভার্ব আর সাবজেক্ট হলো তানহা। আর দুটো কি করছে? তানহা আর সলভড কে একসাথে যুক্ত করে দিচ্ছে। এটা হলো ব্যাখ্যা। আর গ্রামার বলে যে কোনো একটা রিলেটিভ প্রোনাউনের ভার্বটা ঠিক তার সামনের পদ অনুসারে হয়। রিলেটিভ প্রোনাউনের ঠিক সামনে যে বসে তাকে ইংলিশ গ্রামারের ভাষায় অ্যান্টিসিডেন্ট বলে।
এখন দেখেন এই যে অ্যান্টিসিডেন্ট, ক্লোজ, এরকম কতগুলো কথা আছে। আপনি যদি আপনার যদি বুঝতে কষ্ট হয়, দরকার নেই বোঝার, আপনি শুধু রুলসটা মনে রাখবেন। বাট আপনি যদি মনে রাখতে পারেন দ্যাটস ফাইন, কারণ ইংলিশ গ্রামারে অনেকগুলো অধ্যায় আছে, অনেকগুলো আলোচনা আছে। তো এই আলোচনাগুলোর মধ্যে এক একটা জিনিসকে আমাদের সামনে পরিচিত করার জন্য এক একটা জিনিসের গ্রামারিয়ানরা এক একটা নাম দিচ্ছে। ওই নামগুলো আমি আপনাকে বলতে চেষ্টা করছি। তো রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি? কখনো যদি একটা বাক্যের দুইটা ক্লোজ থাকে, আই মিন দুইটা অংশ থাকে, এই দুইটা অংশকে একসাথে যুক্ত করার জন্য যদি হু, হু ইজ, দ্যাট, হোয়াট, হোয়েন, হোয়ার, এই যে আপনার হচ্ছে যে ডব্লিউএস কোয়েশ্চেন গুলো এবং দ্যাট এরা বসে ওটাকে রিলেটিভ প্রোনাউন বলে। ইম্পর্টেন্ট কথাগুলো শোনা যাচ্ছে না, বাইরে পড়ো। তো এই রিলেটিভ প্রোনাউনের ভার্ব কিভাবে বসে? রিলেটিভ প্রোনাউনের ভার্ব সব সময় তার অ্যান্টিসিডেন্ট অনুসারে বসে। তো এই যে হু এর সামনে তানহা আছে, এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট একটা ইংরেজি শব্দ যার বাংলা হলো পূর্বপদ, মানে ঠিক তার পূর্বে। আই মিন হু ইজ দ্যাট ওয়াট এর সামনে যে থাকে। এখানে তানহা আছে, তানহা একবচন, হ্যাভ আর হ্যাভ এর মধ্যে হ্যাজ একবচন, তারপরে এখানে হ্যাজ হবে আনসার, হ্যাভ হবে না। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আসুন পরের কোয়েশ্চেন দিই। আগামী ক্লাসে গত ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলছিলাম। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা আলোচনার মধ্যে আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, এই জিনিসগুলো ছিল। এরা কি করে? দুইটা সাবজেক্টকে, দুইটা ব্যক্তি, বস্তু বা বিষয়কে একসাথে করে। দেখেন, হয় আপনি মনোযোগ দিয়ে আমার কথা শুনেন, নতুবা আপনি আপনার সমস্যাটা আমার সামনে তুলে ধরেন। হয় এটা করেন, নতুবা এটা করেন। ওই কথাগুলো আইদার অর দ্বারা মানুষের সামনে প্রেজেন্ট করতে হয়। ঠিক যেমন এক্সাম্পল আমি ডিসপ্লেতে আপনাকে দেখাচ্ছি। বলা আছে neither the teacher nor the student dash to understand this assignment. Understand মানে বুঝতে পারা। তাহলে অ্যাসাইনমেন্টের আলোচনার বিষয়টা এমন ছিল যে না কোনো টিচার না কোনো স্টুডেন্ট এই বিষয়বস্তুটা বুঝতে পারছে। তাহলে আমি যদি দুইটা বিষয়ের যেকোনো একটাকে বোঝাই, তাহলে আমাকে আইদার অর বলতে হবে। আমি যদি বলি আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্ট, এর মানে বোঝাচ্ছে হয় টিচার নতুবা স্টুডেন্ট, যেকোনো একজন। আর আমি যদি বলি neither the teacher nor the student, এর মানে হলো টিচারও না স্টুডেন্টও না। তো এগুলো বাংলা অর্থ, কিন্তু রুল কি, গ্রামার কি? গ্রামার বলে যে either or, neither nor, not only but also দ্বারা দুইটা সাবজেক্ট একসাথে যুক্ত হলে ভার্ব কোন সাবজেক্টটাকে ফলো করবে। আমি বলেছিলাম গত ক্লাসে, আবারও বলবো, আপনারা পারেন কিনা বলেন। এখানে সিম হলো সিঙ্গুলার ভার্ব, সিমস হলো সিঙ্গুলার, সিম হলো প্লুরাল। একটু আগে বলছিলাম যেই ভার্বের সাথে এস থাকে সেটা সিঙ্গুলার। আপনার কাছে কি মনে হয় এই যে সাবজেক্ট অনুসারে এখানে সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে? একটু যে ট্রাই করবেন, কোনটা আনসার হবে বলে মনে হচ্ছে? স্যার এখানে সিম সিম। আচ্ছা, যে সিম বলছে তাকে থ্যাংক ইউ, আর কাউকে বলা লাগবে না, একটু শুনবেন প্লিজ। দেখেন, আমাদের সোসাইটিটা, বাঙালি সমাজটা আমরা এমন ভাবে বেড়ে উঠছি যে টিচার যখন অনেকগুলো রুলস রেগুলেশন বোঝায় তখন আমাদের ভালো লাগে, কিন্তু যে কোয়েশ্চেন যখন আলোচনা করে তখন না আমাদের একটু অস্বস্তি লাগে। কিন্তু আপনি যে পরীক্ষায় দেন না কেন, কোনো পরীক্ষায় বলে না যে আপনি কতগুলো রুলস যেমন লিখেন, আপনাকে দুই একটা কোয়েশ্চেন দিবে, এখন আপনি ভাই আপনার ক্যামেরা অফ করেন, এগুলো প্রয়োগ করে আপনাকে সলভ করতে হবে। তাই আমি আপনাকে প্রবলেম সলভিং স্কিল শেখাচ্ছি। তা আমি যখন এই প্রবলেমটা সলভ করব, এখানে neither the teacher nor the student, neither the teacher nor the student, তো neither আর nor দুটো কোরিলেটিভ কনজাংশন যখন দুইটা সাবজেক্টকে যুক্ত করে তখন গ্রামার আমাকে বলে যেটা পেছনে থাকে সেটাকে দেখি ভার্ব বসাইতে হয়। তো দেখেন, the teacher হলো সামনে আছে, the students হলো পেছনে আছে। তো the teacher এটা সিঙ্গুলার, the students হলো প্লুরাল। তো সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এক্ষেত্রে সিম আর সিমস এর মধ্যে সিমস হলো সিঙ্গুলার, সিম হলো প্লুরাল। যে বলছে তাকে থ্যাংক ইউ। আর যারা শুনছেন আপনাদের মধ্যে কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমি তাকে বলবো either or, neither nor, not only but also, এরা কি করে দুইটা সাবজেক্টকে একসাথে যুক্ত করে। এক্ষেত্রে ভার্ব যেটা পেছনের দিকে থাকে সেটাকে ফলো করে হয়। থ্যাংক ইউ। আসুন পরেরটাতে যাই। এরপরের एग्जांपलটা একটু বড় সরো, খেয়াল করে দেখবেন। উপরে লিখেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই বইটা থেকে আমি কোশ্চেনটা নিয়ে আসছি। এখানে চারটা কোশ্চেন দেয়া আছে, এখন এর মধ্যে কোন কোশ্চেনটা কারেক্ট। এখন আপনি এই কারেকশন রিলেটেড কোন কোশ্চেন সলভ করতে হলে আপনার জ্ঞানের গভীরতাটা একটু স্ট্রং থাকা লাগবে। কারণ কি দেখেন, একটা ঠিক আছে বাকি তিনটা ভুল আছে। কোন জায়গায় ভুলটা আছে আপনি যদি গ্রামারের রুলস রেগুলেশন গুলো ভালো করে না শিখেন তাহলে কিন্তু আপনার একটু বুঝতে কষ্ট হবে। তো
nobody have gone there, এই জায়গায় আমি আপনাকে একটা রুলসের কথা আগে মনে করাই দিতে চাই। কোন বাক্যের সাবজেক্ট পজিশনে যদি anybody, somebody, everybody, nobody, anything, something, nothing এই কথাগুলো থাকে, তাহলে এই বাক্যের ভার্বটা সিঙ্গুলার হয়। এখানে দেখেন নো বডি আছে, তাহলে নো বডির পরে আমরা কাকে সাবজেক্ট হিসেবে নিব? যেইটা ভার্ব সিঙ্গুলার থাকবে আমরা ঠিক তাকে নিব। বুঝলেন ভাই, কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা সি নম্বর হবে স্যার। আচ্ছা Nobody has gone there. ওকে, থ্যাংক ইউ। Nobody has gone there. ধন্যবাদ, যারা বলতেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবার আমার কথা একটু শুনবেন প্লিজ। আসলে আমরা যখন কোনো একটা জিনিস পারি না তখন আমাদেরকে জানতে হয়, আর এই জানা জিনিসটা আমরা যখন এগেইন এন্ড এগেইন ফেস করি তখন না আমরা স্কিলড হই। তো আপনাদের মধ্যে যে যারা জানেন এটা তাদেরকে থ্যাংক ইউ। এই জানার বিষয়টা আমরা যখন আলোচনা করছি তখন আমাদের জানার গভীরতাটা এত স্ট্রং হচ্ছে যে এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আসলে আমরা ভুল করব না। তো যারা জানেন তাদেরকে থ্যাংক ইউ, যারা জানেন না তাদের জন্য আমাকে একটু ব্যাখ্যা দিতে হবে। কিন্তু 30 সেকেন্ড সময় দিবেন প্লিজ, একটু শুনুন। আর আমার একটা কোশ্চেন ছিল এখানে স্যার। আচ্ছা, you can ask me the question. স্যার বুঝা তারপর কোশ্চেন করেন। যার কোয়েশ্চেন ছিল বলেন। করব কি হ্যাঁ শিওর। স্যার? হ্যাজ হলো সিঙ্গুলার নাম্বার আর হ্যাভ কি প্লুরাল? আপনার কথাগুলো বাইরে স্পষ্ট হচ্ছে, আরেকবার স্যার বলুন। হ্যাজ সিঙ্গুলার আর হ্যাভ কি প্লুরাল? স্যার এখানে হ্যাভটা কি প্লুরাল বলা হয় আর হ্যাজটা সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ এটাই তো আপনি বলছেন এবং আমি বলছি ঠিক। তাহলে আপনার প্রশ্নটা কি? যদি বলা হয় আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তা এখানে কি হ্যাভ কি প্লুরাল আর হ্যাজ কি সিঙ্গুলার? আই হ্যাভ এ পেন, এখানে আই হ্যাভ মানে আমার আছে একটি কলম। তো ওই যে হ্যাভ আর হ্যাজ এরা, আপনি শুনবেন প্লিজ স্যার, আই আর হচ্ছে ইউ এগুলো হলো সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন আর হি শি ইট কোনো কিছুর নাম এগুলো মানে থার্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হয়। হ্যাঁ, আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয় তো আই এর সাথে হ্যাভ হয়, ইউ এর সাথে হ্যাভ হয়, কিন্তু হি এর সাথে হ্যাজ হয়। এখন আপনার কোশ্চেনটা খুব খুব দামি একটা কোশ্চেন। আমি আপনার সাথে এগ্রি করছি যে এটা ব্যাখ্যা আপনার জানা দরকার। দেখেন আমি যখন হি হ্যাজ বলতেছি তখন এখানে হ্যাজ হলো সিঙ্গুলার। আমি যখন আই হ্যাভ বলতেছি, আই মানে আমি, ইউ মানে তুমি, তো ইউ হ্যাভ বলতেছেন, তো এই যে এখানে হ্যাভটা সিঙ্গুলার নাকি প্লুরাল যদি তো আপনি জিজ্ঞাসা করছেন, তো আমি বলবো জন্মগতভাবে হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। জন্মগতভাবে হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। এক্ষেত্রে আই এর পরে আমি যখন হ্যাভ দিচ্ছি এইবার হ্যাভটা সিঙ্গুলার নাকি প্লুরাল? আসলে হ্যাভ অলমোস্ট অল অফ দ্য টাইম সিঙ্গুলার। তো এই যে সিঙ্গুলার প্লুরাল আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, এটা কেন আলোচনা করছি? আমরা যদি রাইট ফর্ম ভার্বের রুলস পড়তে যাই তাহলে প্রথম রুলসটা আমাকে বলে যে কোনো একটা বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং ওই বাক্যটার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এর যোগ করতে হয়। কোন একটা বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এর যোগ করতে হয়। এক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তার মানে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার হতে পারে, ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে, তখন ভার্বের যে বেস ফর্ম সেটাই হয়। এখন দেখেন আই হ্যাভ এ পেন, আপনি যেমনটা বলছেন এখানে হ্যাভটা এটা সিঙ্গুলারও না প্লুরালও না, এটা বেস ফর্ম। তার মানে কি আমার আছে এটা নিশ্চয় আই হ্যাভ। এখন আমি যদি বলি রহিমের আছে এটা নিশ্চয় রহিম হ্যাজ। এখন এই হ্যাভ মানে আছে, তো আমি যখন বলবো আই হ্যাভ বট এ পেন, এখানে আই হ্যাভ বট পাস্ট পার্টিসিপল হলে হ্যাভটা সাহায্যকারী ভার্ব হলো। কিন্তু আমি যখন বলবো আই হ্যাভ এ পেন মানে আমার আছে একটা কলম, এখানে হ্যাভটাই মূল ভার্ব। এখন আপনার যেটা কোয়েশ্চেন ছিল সেটার সলিউশন হলো একটা ভার্বের বেস ফর্ম থাকে, সিঙ্গুলার ফর্ম থাকে, এস বাই এস ফর্ম থাকে, আইএনজি ফর্ম থাকে, পাস্ট ফর্ম থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তো আমি যদি বলি যে আমি যাই এটা ইংলিশ হলো আই গো, কিন্তু আমি যদি বলি সে যায় এটা ইংলিশ হলো হি গোস। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হলো মানে ভার্বটাও সিঙ্গুলার করা লাগবে। এখন আপনি যদি আমাকে বলেন স্যার আই এর পরে যে আমি গো দিলাম এইখানে ভার্বটা কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার? আমি বলবো এটা সিঙ্গুলার না প্লুরাল না, এটা হলো ভার্বের বেস ফর্ম। বেস মানে একদম মূল ফর্ম। এখন আপনি আমাকে বলবেন যে স্যার তাহলে সিঙ্গুলার প্লুরাল কেন আসলো? আই মানে তো আমি, ইউ মানে তো তুমি, এটা তো একবচন, তাহলে ভার্বটা কেন একবচন হলো না? এবার আমি আপনাকে বলবো যে সাবজেক্ট একবচন হলে ভার্ব একবচন হয়, এটা একটা নিয়ম। আর ওই নিয়ম থেকে আমরা কথা বলছি
যে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব। তো এই ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। তো এই রুলসটা কোথা থেকে আসছে? সেই জায়গা থেকে আসছে যেখানে বলা ছিল সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এর যোগ করতে হয়। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তার মানে প্লুরাল নাম্বার যদি হয়, যদি ফার্স্ট পারসন হয়, যদি সেকেন্ড পারসন হয়, তাহলে সাবজেক্টের বেস ফর্ম মানে মূল ফর্মটা হয়। দেখেন আমি ট্রাই করছি যাতে আমি আপনাকে বোঝাতে পারি। তো আই এর পরে আমি গো দিব আর হি এর পরে আমি গোস দিব। তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমি গোস দিলাম। এখন গোসটা হলো সিঙ্গুলার ফর্ম। এখন আপনি যদি বলেন স্যার আই মানে আমি এটাতে এক বছর, তাহলে এরপরে আমি গো দিব, গোস দিব না। তাহলে গো কি সিঙ্গুলার না প্লুরাল? আমি বলবো গো সিঙ্গুলার না প্লুরাল না, গো হলো একদম বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তো যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমি সিঙ্গুলার ভার্ব দিব। কিন্তু সাবজেক্টটা যদি থার্ড পারসন না হয়ে ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয়, তখন আমি সিঙ্গুলারও দিব না প্লুরালও দিব না, যেটা বেস ফর্ম আমি সেটা দিব। তো আই হ্যাভ, এখানে হ্যাভটা হলো বেস ফর্ম, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বও সিঙ্গুলার হয়। এখন আই এরপরে যে আমি হ্যাভ দিচ্ছি, এখানে হ্যাভটা হলো ভার্বের বেস ফর্ম। আমার মনে হয় আপনি বুঝছেন, যদি না বুঝেন আমার সাথে কথা বলতে। জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। এর আগে আমি মনে করতাম যে ফার্স্ট পারসন হলে হ্যাভ বসে আর থার্ড পারসন হলে হ্যাজ বসে, কিন্তু যখনই সিঙ্গেল প্লুরাল বসছেন তখন ওখানে আমার প্রশ্ন আসে। স্যার এখন আমি ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। আপনাকে ধন্যবাদ। আসুন আমরা এখন এই কোয়েশ্চেনটা নিয়ে কথা বলি। এই যে এই কোয়েশ্চেনটার মধ্যে খুব ভালো একটা রুলস আছে, দেখেন। ওই যে আমি যদি এখানে নো বডি বলি, তাহলে নো বডি এরপরে যেই ভার্বে আসবে সেটাকে সিঙ্গুলার হওয়া লাগবে। কেন হওয়া লাগবে? দেখেন, নো প্লাস বডি, সাম প্লাস বডি, এনি প্লাস বডি। দেখেন এনি বডি, নো বডি, সাম বডি, আরেকটা আছে এভরিবডি। তো এভরি, এনি, সাম, নো এদের পরে আবার বডি বসতে পারে, আবার থিং বসতে পারে, এনিথিং, সামথিং, এভরিথিং। আবার হচ্ছে যে ওয়ান বসতে পারে, এনি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান। তো এরকম একটা রুলস আছে, আমি আজকে রাইট ফর্ম ভার্বের রিলেটেড এখানে শেখাবো। আবার আপনি ওই যে জব এক্সামের যে কোনো বই থেকে পড়েন না কেন সেখানে লিখে থাকে। মা তো আমি এখানে নো বডি বলছি। ভাত এখন বলে দেখেন, দিয়া দা। আমি যদি এনি বডি বলি মানে যে কোনো একজন, আমি যদি সাম বডি বলি মানে কয়েকজন, আমি যদি নো বডি বলি মানে একজন না। তো যেখানে নাই সংখ্যা একটার পরে দুইটা গেলে আমি প্লুরাল আলোচনা করতে পারবো, কিন্তু যেখানে নাই নোবডি মানে একজনও না, এরপরে আপনি কখনোই প্লুরাল ভার্ব দিতে পারবেন, সিঙ্গুলার দিতে পারবেন। এখন দেখেন কনফিউশনটা এই জায়গায় আসে। আমি ধরেন এনি বডি বললাম, এনি বডি, আপনারা আমার কথা শুনছেন? এখন আমি যদি বলি ইজ দেয়ার এনি বডি হিয়ার হু ক্যান গিভ মি দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন, এর মানে হলো আপনাদের মধ্যে এমন একজনও কি আছেন যে আমাকে এই কোয়েশ্চেনটার আনসার দিতে পারবে? তো এনি বডির পরে মনে করেন আপনি ইজ দিলেন, ঠিক আছে। এখন সাম বডি বা সাম ওয়ান, দেখুন সাম ওয়ান, সাম ওয়ান, সাম মানে কিছু, ওয়ান, সাম ওয়ান মানে কেউ একজন, এরপরে আপনি ইজ দিলেন, ঠিক আছে। এখন সাম বডি, আমরা যখন স্টুডেন্টের সামনে কথা বলি তখন কেউ কনফিউশন হয়ে বলে স্যার সাম বডি, সাম মানে কিছু, বডি মানে ব্যক্তি, কিছু ব্যক্তি, এরপরে কি ইজ হবে নাকি আর হবে? আমি আপনাকে বলবো এরপরে ইজ হবে। এখন আপনি বলুন স্যার কেমনে হবে আমাকে বুঝান। তখন আমি আপনাকে বলবো যে এনি বডি, সাম বডি, নো বডি, এই যে এনি, সাম, নো এদের পরে যাই আসুক না কেন আপনাকে সিঙ্গুলার ভার্বেই দিতে হবে। তাহলে সাম বডি, সাম ওয়ান, এনি বডি, এনি ওয়ান, সামথিং, নাথিং, এভরিথিং এদের পরে সিঙ্গুলার ভার্ব হয়। এটা একটা রুল। যেহেতু নো বডি ওই রুলস থেকে আসছে, তার মানে কি দেখেন, আমি যদি নো বডির পরে হ্যাভ দেই, নো বডির পরে সিঙ্গুলার হয়, হ্যাভ তো সিঙ্গুলার না। আবার নো বডির পরে আর দেয়, ইজ আর আর, এর মধ্যে তফাৎ হলো ইজ একবচন আর বহুবচন, তারপরে এটাও বহুবচন হবে না। বিমা করে যাবে ওয়েন্ট, এখানে দেখেন হ্যাভ হ্যাজ হেড এর পরে কোনো ভুল ভার্ব আসলে তার পাস্ট পার্টিসিপল করা লাগে, এটা গ্রামাটিক্যালি নট কারেক্ট। আর সি নাম্বারটা কারেক্ট। তো যারা সি নাম্বার বলছে তাদেরকে থ্যাংক ইউ। আমার এরকম 10টা কোশ্চেন আছে, অলরেডি 3টা চলে গেছে। আসুন 4 নম্বরে কি আছে আপনাদের দেখেন। 4 নম্বর কোশ্চেনটা ঠিক একই প্যাটার্ন থেকে আসা। এখানে বলছে which one of the following sentence is correct। এখানে 4টা সেন্টেন্স আছে, এর মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট একটু খেয়াল করে দেখবেন। আপনাদের যদি কষ্ট হয় আমি আপনাকে বলে শোনাই। প্রথম অপশনে বলা আছে is boy and is girl have pens। দ্বিতীয় অপশনে বলা আছে is boy and is girl have a pen। 3 নম্বরে বলা আছে is boy and is girl has a pen। 2 নম্বরে বলা আছে is boy and is girl has had a pen। ভুল হলে কোনো সমস্যা নাই, কেউ একজন ভুলটা হতে পারে। আমি ডিসপ্লেতে আপনাকে 4টা অপশন দেখাচ্ছি, কোয়েশ্চেনে বলতেছি যে এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আপনার কাছে মনে বি হয়। নাম্বারটা। আচ্ছা, বি নাম্বারটা যে বলছে তাকে থ্যাংক ইউ, আপনি চেষ্টা করছেন। অন্য কেউ যদি জেনেও থাকেন প্লিজ চুপ থাকবেন।
আমি কথা বলি, নাহলে আমাদের ক্লাসটা লেন্থি হয়ে যাচ্ছে, এলোমেলো অবসালো হয়ে যাচ্ছে। তো এই কোয়েশ্চেনটাকে সলভ করার জন্য আপনাকে কি রুলস জানা লাগবে? আপনি যখনই ইংলিশ গ্রামার পড়াশোনা করছেন, এই টার্মটা আপনার মাথায় সেট আপ থাকতে হবে যে এইটা যদি একটা কোয়েশ্চেন হয়, তাহলে এই কোয়েশ্চেনটার সলিউশনের জন্য গ্রামারে কি রুলস আছে। পৃথিবীর যত কঠিন কোয়েশ্চেনে হোক না কেন, আমি যখন একটা কোয়েশ্চেনকে সলভ করব, তখন প্রথমে আমাকে ভাবতে হবে যে এই কোয়েশ্চেনটার সলিউশনের রুলস রেগুলেশন আমি জানি কিনা। তারপরে আমাকে ভাবতে হবে যে এই কোয়েশ্চেনটার বাংলা অর্থ আমি বুঝতে পারছি কিনা। আমরা বাংলা পড়ে বাংলাটা আন্ডারস্ট্যান্ড করে সলিউশনটা ধারণা করতে পারি, আবার রুলস প্রয়োগ করে সলিউশনটা আইডিয়া করতে পারি। তাহলে এখানে যে রুলসটা আছে সেটা হলো ইচ, এভরি, আইদার, নাইদার, এই চারটা শব্দ দেখেন। ইচ, এভরি, আইদার, নাইদার এরা যদি কোনো বাক্যের সাবজেক্ট পজিশনে থাকে, তাহলে ওই বাক্যের ভার্বটা সব সময় কথা শুনতে হবে প্লিজ। ইচ, এভরি, আইদার, নাইদার এর পরের ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। যেমন আমরা একটা কথা জানি, এভরি মাদার লাভস হার চাইল্ড, LOVES লাভস আর LOVE লাভ, এই দুটোর মধ্যে তফাৎ হলো লাভস হচ্ছে সিঙ্গুলার। এটা সবার পরিচিত, আমরা একবার না একবার এই কথা শুনছি সবাই, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এভরি মাদার, যারা ইংলিশ একটু কম বুঝে তারা বলবে প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে, এখানে দুনিয়ার সব মাগুলোকে বোঝাচ্ছে। তাহলে এরপরে লাভস কেন হলো? লাভস কারো কারো বুঝতে একটু কষ্ট হয়, আমি আরো সহজ করে বলি। মনে করেন এভরি মাদার, এরপরে ইজ আর আর আছে, আপনি ইজ দিবেন নাকি আর দিবেন? আমি আপনাকে বলবো আপনাকে ইজ দেওয়া লাগবে। এখন এভরি মাদারের পরে হ্যাজ আছে আর হ্যাজ আছে, আপনি হ্যাজ দিবেন নাকি হ্যাজ দিবেন? আমি বলবো হ্যাজ দেওয়া লাগবে। এভরি মাদার এরপরে ডু আছে আর ডাস আছে, আপনি ডু দিবেন নাকি ডাস দিবেন? আমি আপনাকে বলবো ডাস দেওয়া লাগবে। কেন এটা করতে হবে? কারণ এভরি এর পরে যদি প্লুরালও থাকে, তাহলে এভরি এর পরে নাউনটা যদি প্লুরালও থাকে, এরপরে ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন আমি আপনাকে এক্সাম্পল বলি, আমি বোর্ডে লিখবো, তবে আমি ডিসিশন নিচ্ছি যে আমার 10টা কোশ্চেন ডিসপ্লেতে পড়াবো, তারপরে বোর্ডে যাব। বুঝতে কষ্ট হলে প্লিজ একটু শুনবেন, এই কথাগুলো আমরা একটু পর রুলস রেগুলেশন দিয়ে বোঝাবো। ওকে, তো দেখো ধরেন লেখা আছে যে ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ মানে অনেকগুলো ছেলের মধ্যে প্রত্যেকে। এখন আমি যদি বলি যে নাইদার অফ দেম, দেম শব্দটা কিন্তু দে থেকে আসছে, এটা একটু প্লুরাল, বাট আমি যদি বলি নাইদার অফ দেম, এখন এরপরে ভার্বটা সিঙ্গুলার হবে। তার মানে কি ইচ, এভরি, আইদার, নাইদার এই চারটা শব্দের পরে নাউনটা যদি প্লুরাল হয়, এরপরে ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন আমি আপনাকে বললাম এভরি মাদার লাভস হার চাইল্ড, এখন লাস্ট যদি আপনার বুঝতে কষ্ট হয়, আমি আপনাকে বললাম এভরি মাদার এরপরে ইজ হবে না আর হবে ইজ হবে। কেন হবে? কারণ এভরি, ইচ, আইদার, নাইদার গ্রামারের রুলস নিয়ে কথা বলছি, এদের পরে সব সময় সিঙ্গুলার ভার্ব হয়। এখন ওই যে বললাম ইংরেজিতে যারা একটু কম ধারণা রাখে তাদের কাছে এই কোয়েশ্চেনটা খুব একটা কনফিউজিং কোয়েশ্চেন। কারণ এভরি মাদার মানে সব মাগুলো তার সন্তানকে ভালোবাসে, সব মায়ের কথা বলতেছে, তাহলে এরপরে সিঙ্গুলার হয় কিভাবে? এটার একটা সলিউশন আমি জানি, আপনার সাথে শেয়ার করছি, আমার মনে হয় আপনার ভালো লাগবে। দেখেন এই যে ইচ, এভরি, স্যার কথা শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম। ইচ, এভরি এই কথাগুলো কোথা থেকে আসছে? এগুলো এক ধরনের প্রোনাউন। আপনি যদি দ্য ডিটেইলস অফ প্রোনাউন নিয়ে পড়াশোনা করেন, তাহলে প্রোনাউনের অধ্যায়ে একটা প্রোনাউন আছে যার নাম হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ফর্মেতে এই চারটাই আছে, ইচ, এভরি, আইদার, নাইদার। জি স্যার, জি স্যার। ডিস্ট্রিবিউট মানে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়। আমি যদি বলি যে each of the student gets good marks, তার মানে ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে তার প্রত্যেকে ভালো মার্কস পাইছে। আমি যদি বলি প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, তাহলে এই যে প্রোনাউনের ফ্যামিলি থেকে আমরা যখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব বা এর ব্যাখ্যা বিশ্লেষণ পড়াশোনা করব, স্টাডি করব, তখন আমরা জানতে পারবো যে অনেকগুলো জিনিসের মধ্যে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে বোঝানো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজ। তার মানে যখন আমরা বলছি প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, এই কথাটা ধরে বাংলায় বোঝাচ্ছে যে আমার মা আমাকে ভালোবাসে, আপনার মা আপনাকে ভালোবাসে, তার মা তাকে ভালোবাসে, ওর মা ওকে ভালোবাসে, প্রত্যেকটা মায়ের কথা আলাদা 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 করে মিন করছে। এই জন্য এরপরে ভার্বটা সিঙ্গুলার হবে। এখন আমি বাংলায় আমার মতো করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আপনি বুঝে না বুঝে কোয়েশ্চেন সলভ করতে গেলে রুলস আপনাকে পড়তে হবে। রুলস কি বলে? ইজ, এভরি, আইদার, নাইদার এরপরে ভার্ব সিঙ্গুলার হয়। এখন এখানে দেখেন বলা আছে ইজ বয় এন্ড ইজ গার্ল, মানে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে। তো ইজ, এভরি, আইদার, নাইদার এদের পরে যদি দুইটা শব্দ এন্ড দ্বারা যুক্ত হয় তাও ভার্বটা সিঙ্গুলার হয়। দেখেন ব্যাপারটা কেমন। আমি যদি বলি
এ বয় এন্ড এ গার্ল এরপরে কিন্তু প্লুরাল হবে এন্ড দ্বারা দুটো শব্দ যদি যুক্ত হয় এবং দুইটা বিষয়কে বোঝায় তাহলে প্লুরাল হয় আর যদি একটাকে বোঝায় তাহলে সিঙ্গুলার হয় এটাও কিন্তু রুল আমরা রুলসে যাব বাট এই বিষয়টার সাথে রিলেটেড কথাটা আমি আগে বলে নেই ইচ এভরি আইদার নাইদার এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয় এমনকি এরা যদি এন্ড দ্বারা দুটো বিষয়কে যুক্ত করে তারপরেও সিঙ্গুলার হয় যার বাস্তব উদাহরণ হলো আমাদের এই কোয়েশ্চেনটা এখানে বলা আছে ইচ বয় এন্ড ইচ গার্ল মানে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে এখানে হ্যাভ দেয়া আছে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে তফাৎ হলো হ্যাজ সিঙ্গুলার হ্যাভ প্লুরাল তো আমি যে রুলসটা আপনার সামনে আলোচনা করলাম এখানে হ্যাভ প্লুরাল কিন্তু ইচ এভরি দ্বারা যুক্ত হলে সিঙ্গুলার ভার্ব নিতে হয় তার মানে এই নাম্বারটা ঠিক না তাহলে এরকম করে আপনাকে পড়াশোনা করতে হবে যে চারটা অপশন আছে এর মধ্যে একটা কারেক্ট তিনটাই ভুল তাহলে আপনি শুধু বললেন যে কারেক্টটা শিখলেন এইটা কেন ভুল হলো ওইটাও আপনাকে শিখতে হবে তাহলে দেখেন বি নাম্বার ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাভ এ পেন তো হ্যাভ এটা প্লুরাল এখানে প্লুরাল আসবে না সি নাম্বার ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাজ এ পেন আপনাদের মধ্যে কেউ একজন সি নাম্বারটা বলছেও আমি বলবো আপনি ঠিক বলছেন কেন কারণ ইচ এভরি এরা যদি এন্ড দ্বারা যুক্ত হয় তারপর নাকি ভার্বটা সিঙ্গুলার হয় তো হ্যাজ এটা সিঙ্গুলার ভার্ব তাহলে সি নাম্বারটাই হবে ডি নাম্বারটা থেকে একটু ঘুরে আসি ডি নাম্বারে বলা আছে ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাজ হ্যাড এ পেন দেখেন হ্যাজ হ্যাড এই হ্যাজ হলো একটা ভার্ব এরপরে আবার হ্যাড আছে হ্যাড ওই হ্যাজ এর এই পাস্ট পার্টিসিপল তো আমার আছে এখানে পাস্ট পার্টিসিপলের কোনো দরকার নেই আমার ছিল এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল লাগবে না আমি যদি এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে বলি তাহলে দেখেন ইচ বয় হ্যাজ এ পেন আর প্রত্যেকটা বাক্যে ছিল আমি যদি পাস্ট টেন্সে বলি তাহলে হ্যাড এ পেন বলি তো হ্যাজটা এখানে রাখবে না গ্রামাটিক্যালি দিস ইজ নট কারেক্ট therefore সি নাম্বার অপশন ইজ কারেক্ট আপনারা যদি কারো বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে বলেন আমরা এখন পরেরটাতে আসি আসুন স্যার আমার একটা প্রশ্ন ছিল জি স্যার বলেন স্যার সি নাম্বারে যদি ইজ বয়েজ এন্ড ইজ গার্লস মানে এজ যোগ করতাম তাহলে ভার্ব সিঙ্গুলার হতো এ হ্যাজ জি স্যার আপনার এই প্রশ্নটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি যদি বলি যে ইচ অফ দ্য স্টুডেন্টস এর কথাটার মানে হলো যে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট আপনি যেমনটা বললেন ইজ বয়েজ তার মানে অনেকগুলো বালকের মধ্যে প্রত্যেকটা বালক এই ইজ শব্দটার মানে হলো ডিস্ট্রিবিউটিভ এর মানে অনেকের মধ্যে প্রত্যেকের কথা আলাদা আলাদা করে বলা আপনি আমার কাছে জানতে চেয়েছেন ইজ বয়েজ থাকলেও কি ভার্ব সিঙ্গুলার হবে আমি বলবো জি হ্যাঁ সিঙ্গুলারই হবে আসলে এবার এই কোয়েশ্চেনটা নিয়ে কথা বলি বলা আছে many a dash tired to complete the work many a এখন অপশনে আছে men তো কথা বলো এই many ম্যান হ্যাজ হবে ডি নম্বর আচ্ছা আপনি ট্রাই করছেন এদের আপনাকে থ্যাংক ইউ এই যে মেনির মধ্যে একটা ঝামেলা আছে দেখেন মেনি শব্দটার পরে যদি ডিরেক্টলি কোনো নাউন আসে তাহলে সেটা না প্লুরাল হয় যেমন আমি যদি বলি যে মেনি পেন্স মানে অনেকগুলো কলম আমি যদি বলি যে মেনি পিপল মানে অনেকগুলো মানুষ আর আমি যদি বলি মেনি স্টুডেন্টস এরপরে অনেকগুলো স্টুডেন্ট কিন্তু আপনি যদি বলেন মেনি এ স্টুডেন্ট এই কথাটা দ্বারা বোঝায় যে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট দেখেন আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য স্টুডেন্টস এই কথাটা বাংলা হলো অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট ঠিক সেরকম এই মেনির পরে যদি এ অথবা এম থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয় আর মেনির পরে যদি এ বা এম না থাকে তাহলে ভার্বটা প্লুরাল হয় দেখেন মনে করেন এখানে এ নাই মেনি এখন আমি এম ই এম মেন আর এম এ এম ম্যান এই এম ই এম মেন এটা প্লুরাল আর এম এ এম ম্যান এটা হলো সিঙ্গুলার তো মেনির পরে এ যদি না থাকে তখন আপনাকে এম ই এল ওইটাই দিতে হবে কারণ মেনির পরে আপনি পেন বলতে পারবেন না মেনি মানে তো মেলাগুলা আর পেন মানে একটা কলম তাহলে মেনি পেন বলা যাবে না মেনি পেন্স বলতে হবে কিন্তু আমি যদি বলি মেনি এ পেন্স এরপরে ভার্বটা আপনাকে কি বলবে যে অনেকগুলো কলমের মধ্যে একটা কলমের কথা বলছে তখন আবার সিঙ্গুলার ভার্ব হবে ঠিক যেরকম এই কোয়েশ্চেনটা দেখেন মেনি এ আছে তো মেনি এ যখন আছে তখন আপনার এই নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার হবে আই এম সরি মেনি এ এরপরে নাউনটা সিঙ্গুলার থাকুক আর প্লুরাল থাকুক ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে মেনি এ গ্রামার যে রুলসটা নিয়ে আমি আপনার সামনে কথা বলছি একটু আগে আমার কথা একটু এলোমেলো অবসান হয়ে গেছিল আমি ট্রাই করছি এবার বোঝানো ভাবে বলার জন্য প্লিজ ডোন্ট মাইন্ড মেনি এ এরপরে নাউন সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক ডাজন্ট ম্যাটার বাট ভার্বটা অবভিয়াসলি সিঙ্গুলার হওয়া লাগবে দিস ইজ দ্য ম্যাটার তো দেখেন মেন হ্যাজ আছে মেনি এ মেন হ্যাজ আছে এটা হতে পারে ম্যান হ্যাভ আছে এটা হতেই পারে ম্যান হ্যাভ আছে এটা হতেই পারে না এমএন ম্যান হ্যাজ আছে এটা হতে পারে এখন এ আর ডি এই দুটো হতে পারে বাট বি আর সি এই দুটো হতেই পারে না তো এইখান থেকে আমি একটা কথা আপনাকে মনে করাই দিতে চাই
কোন একটা কোয়েশ্চেনে যখন 4টা অপশন থাকে ম্যাক্সিমাম সময় 2টা ভুল থাকে আর 2টা কাছাকাছি থাকে। তো আমাকে এখন রুল প্রয়োগ করে একদম মোস্ট কারেক্ট অপশনটাই সিলেকশন দিতে হবে। তো ব্যাপার হলো যে man has tried to complete the work, মানে অনেকগুলো মানুষের মধ্যে একজন মানুষ ক্লান্ত হয়ে গেছিল কাজটা শেষ করার জন্য। এখানে man has কোন অপশনটা হতে পারে আপনারা কি কেউ বলবেন? ডি নাম্বার আচ্ছা, এ অথবা ডি এই দুটোর মধ্যে একটা হবে, আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম। বি আর সি এগুলো হবে না, কারণ এখানে হ্যাভ আছে আর আমার গ্রামার আমাকে বলে যে মেনি এর পরে এ বা এম থাকলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হতে হয়। আমরা দেখতে পাচ্ছি হ্যাজ সিঙ্গুলার, এ আর বি দুইটাই কাছাকাছি। এই ক্ষেত্রে যে ডি নাম্বারটা বলছে সেটাই ঠিক আছে, যে বলতে থাকে থ্যাংক ইউ। পরেরটা দেখি, এট লাস্ট মানে অবশেষে বা কোশ্চেন ছিল স্যার, আগের প্রশ্নে একটা আমার কোশ্চেন ছিল। জি স্যার, আপনার কোয়েশ্চেনটা বলেন। স্যার মেনি এ তারপরে ভার্বটা সিঙ্গুলার হবে, যদি এ না থাকে তখন কি প্লুরাল হবে? 100% প্লুরাল হবে। যেমন আমি উদাহরণ দিয়ে আপনাকে বললাম যে মেনি বয়েজ লেখা আছে, এখন মেনি বয়েজ মানে তো অনেকগুলা ছেলে। এখন অনেকগুলা ছেলের পরে আপনি ইজ দিবেন নাকি আর দিবেন, হিসাব করতে তো ইজ আর আর এর মধ্যে আর প্লুরাল, তার মানে আর হবে। তো গ্রামার আমরা কি শিখলাম ওই রুলসটা থেকে, মেনি বয়েজ এর পরে আর হবে, এটা আমরা শিখলাম। কিন্তু যদি লিখে থাকে মেনি এ বয়েজ, মানে মেনির পরে এ আছে, এর মানে হলো অনেকগুলা বালকের মধ্যে একটা হলো, তখন আপনি আর দিতে পারবেন, তখন ইজ দিবেন। এখন আর ইজ এর মধ্যে গ্রামারটা কি, গ্রামার হলো সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা। তো যদি মেনি এ ভয়েস থাকে তাহলে আমি সিঙ্গুলার দিব, আর মেনি এ বা এর না থাকে যদি ভয়েস থাকে অবশ্যই আপনি প্লুরাল দিবেন। আমার মনে হয় বুঝতে। থ্যাংক ইউ স্যার। এখানে বলা আছে at last one of the student dash full marks every time, অবশেষে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট সব সময় ফুল মার্কস পাইছে। আগের কোশ্চেনটা আর এটা কোশ্চেন একদম সেম। আমি আমার আজকের ক্লাসের কোন এক পর্যায়ে আপনাকে বলছিলাম যে আপনি যদি কোনো একটা কোশ্চেন রীতিমতো আপনার বিদ্যা বুদ্ধি প্রয়োগ করে সলভ করতে চান, তাহলে ওই কোশ্চেনটার রুলসটা আপনাকে জানতে হবে। সেকেন্ড টাইম আরো ভালো করে যদি বুঝতে চান তাহলে ওই কোশ্চেনটার বাংলা আপনাকে করতে হবে। তাহলে এখানে দেখেন one of the students, এখানে one of the students এটা কিন্তু প্লুরাল আছে, বাট তার সাথে one of আছে, one of, none of, neither of। এই যে এই কথাগুলো যদি থাকে কোনো বাক্যের মধ্যে তাহলে ওই বাক্যের ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখন এই চারটা অপশনের মধ্যে দেখেন সিঙ্গুলার ভার্ব কোনটা, গেট, এটা সিঙ্গুলার না। আর গেটিং এটা আর সিঙ্গুলার না। গেটস এটা সিঙ্গুলার না। তো কেউ একজন সি নাম্বারটা বলছে, আপনাকে থ্যাংক ইউ, আপনি একদম ঠিক বলছেন। তো গ্রামার কি, আপনারা যারা শুনছেন দেখেন এই কোশ্চেনটার মধ্যে কি গ্রামার আছে, এই কোশ্চেনটার মধ্যে গ্রামার আছে যে ওয়ান অফ দা, এটা যখন থাকে অনেকগুলোর মধ্যে থেকে যেমন স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট, তাহলে অবশ্যই সিঙ্গুলার হবে। আমি বাংলাটা করলে বুঝতে পারতেছি যে অনেকের মধ্যে একজন, আবার গ্রামার করলে বুঝতে পারছি ওয়ান অফ, নান অফ, এনি অফ, এদের পরে সিঙ্গুলার ভার্ব হয়। আসুন এর পরের কোশ্চেনটা দেখি। দেখুন যে 3/4 অফ দ্য ওয়ার্ড, 3/4 অফ দ্য ওয়ার্ড মানে হচ্ছে 4/3 অফ দ্য ওয়ার্ড মানে কাজটা ড্যাশ ফিনিশড। এখন এই যে দি ওয়ার্ড মানে কাজের 4/3, তো দি ওয়ার্ড এখন এখানে কাউন্টেবল আনকাউন্টেবল বলে একটা কথা আছে, কাউন্টেবল আনকাউন্টেবল বলে একটা কথা আছে। এইটা সম্পর্কে আপনার ধারণা থাকলেই কেবল এই কোশ্চেনটার সুষ্ঠু একটা সলিউশন দিতে পারবেন, না হলে তো দিতে পারবেন না। তো যদি কোনো একটা নাউন আনকাউন্টেবল হয় মানে যেটাকে কাউন্ট করা যায় না, সেটার পার্ট যদি আমরা বলি তারপরে আপনাকে সিঙ্গুলার ভার্ব নেওয়া লাগবে। যেমন এই যে 3/2, 4/5, 6/7, তো ওটাকে কাউন্টই করা যায় না, সেটা প্লুরাল হয় না, সেটা সবসময় সিঙ্গুলার হয়। তো এই যে চারটা অপশনের মধ্যে যে অপশনটা সিঙ্গুলার সেটাই হবে। তো দেখেন হ্যাভ বিন, হ্যাভ প্লুরাল এর বাদ হ্যাড। এখন has been, of the word had finished, এখানে হ্যাড হতে পারে, ওটাকে আমি লিখে নিচ্ছি। ওয়্যার ফিনিশড তো হতেই পারে না, আবার has been, তো হ্যাড হবে নাকি হ্যাজ বিন হবে? has been, has been 1/3 এই রুলটাই কি 1/3? জি বলেন।
প্রথমে যে একটা রুলস ছিল স্যার 1/3 কি যেন ওই রুলসটাই হবে। হ্যাঁ, আগেরটাকে বলি দেখেন 1/4 1/3 2/3 এরকম একটা রুলস আছে। তো যদি কখনো কোনো একটা বাক্যের ওই গ্রামারটার মধ্যে আপনার বলা আছে যে যখন 1 দ্বারা শুরু হয় তখন 1/3 বোঝায়, ভার্বটা সিঙ্গুলার হয়। আপনি যে রুলসটা করে আসছেন সেটা সম্পর্কে আমি আপনাকে জানাচ্ছি। 2 বা 3 দিয়ে শুরু হলে ভার্ব প্লুরাল হবে। রাইট। তো এখন এই জায়গাটা প্লুরাল হবে না। এখন আপনি বলবেন স্যার কেন হবে না? এই যে ওয়ার্ড শব্দটা কি এখানে ওয়ার্ড আছে সেজন্য। নাউনটা যদি আনকাউন্টেবল হয়, দেখেন এই যে সামনে যদি 1 দ্বারা শুরু হয় তাহলে সিঙ্গুলার হয়, কিন্তু 2 3 4 1 এর উপরে যদি যায় তখন প্লুরাল হয়। এরকম একটা গ্রামার আছে। আবার ওই রুলসটার পাশে আবার রুলস দেয়া আছে যে 1/3 2/4 এর পরে যে নাউনটা, দেখেন আমি বললাম 3/1 এবং 3/1 নাম্বার, 3/1 মানুষ, 3/1 কাজ। আর এই যে ভগ্নাংশের পরে ঠিক একটা নাউন থাকে, কারণ কি ভগ্নাংশ হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনার ইংরেজিতে এর কাজই হচ্ছে কোনো নাউনকে নিয়ে কথা বলা। তো 3/4 অফ দ্য ওয়ার্ড, তাহলে 3/4 ওয়ার্ড কে নিয়ে কথা বলতেছে। এখন ওয়ার্ড কাউন্টই করা যায় না, যে কারণে এরপরে ভার্বটা সিঙ্গুলার হবে। এখন এ আর বি এগুলো হবেই না, বি আর সি এই দুইটার মধ্যে হতে পারে। এখন এই যে বি আর সি এর মধ্যে আসলেই হবে কোনটা? আপনি যদি খুব গভীরভাবে এটা বুঝতে চান তাহলে আমি আপনাকে জানাবো যে আপনাকে একটু ভয়েস নিয়ে পড়াশোনা করতে হবে। এখন আপনি হয়তো ভাববেন স্যার পড়াশোনা করতেছি রাইট ফ্রম ভার্ব, ভয়েস আবার কেন শিখতে হবে? আমি আপনাকে বলবো যে আমরা যখন কোনো একটা বাক্যের মধ্যে ভার্ব লিখি তখন সব গ্রামার গুলা একটা সিস্টেম ফলো করে, আর এই ভয়েস প্যাসিভ এবার আরেকটা সিস্টেম ফলো করে। মানে কি? মানে হলো যে পৃথিবীর সব গ্রামারের ভার্ব গুলা টেন্স কে ফলো করে। এক একটা টেন্স 12টা টেন্সের 12টা স্ট্রাকচার আছে, সেগুলোকে ফলো করে। কিন্তু কোনো একটা বাক্য যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে ওর সর্বজন স্বীকৃত এবং সবার কাছে গৃহীত একটা ফেমাস রুলস আছে, সেটা হলো যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা লাগবে, সাহায্যকারী ভার্বটা আমরা টেন্স অনুসারে লিখতে হবে। তো প্যাসিভ ভয়েস দেখেন পৃথিবীতে এমন কোনো হয় যার মধ্যে সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্ব নাই। তো এখানে দেখেন এই যে শুধু আপনার হ্যাট আছে, একটাই মাত্র ভার্ব আছে, এখানে আর কোনো সাহায্যকারী ভার্ব নাই। তো যদি এই বাক্যটা প্যাসিভ হয়ে থাকে তাহলে এটা হতে পারবে না। যেমন আমি যদি আপনাকে एग्जांपल দিই, আই লাইক ইট, আই লাইক ইট, এটা প্যাসিভ হলো ইট ইজ লাইক, ইজ লাইক, বাক্যটার মধ্যে কিন্তু ইজ ছিল না। একটা ক্লাস 6 এর বাচ্চা বলতে পারে আই ইট রাইস, এটা প্যাসিভ হলো রাইস ইজ ইটেন বাই মি। এখানে ইজ ইটেন কেন আসলো? তার মানে পৃথিবীতে যত প্যাসিভ ভয়েস আছে এমন একটা প্যাসিভ ভয়েস আপনি পাবেন না যেখানে সাহায্যকারী ভার্ব নাই। প্যাসিভ মানে সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন অন্য সবার ক্ষেত্রে বাক্যগুলো টেন্স অনুসারে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু যদি সেই বাক্যটা প্যাসিভ হয় ওর সার্বজনীন একটাই রুলস আছে, সেটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সব সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং এমন কোনো প্যাসিভ নাই যার সাহায্যকারী ভার্ব থাকবে না। দেখেন অ্যাক্টিভ ভয়েসে আপনি সাহায্যকারী ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে সাহায্যকারী ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আই ইট রাইস, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু আপনি প্যাসিভ করেন আপনাকে একটা সাহায্যকারী ভার্ব লাগবেই লাগবে। তো এই বাক্যটা না প্যাসিভ, কারণ 3/4 অফ দ্য ওয়ার্ড মানে কাজের 4 ভাগের 3 ভাগ ফিনিশ করে শেষ হয়েছে। এখন এই ফিনিশ মানে শেষ করা, এই শেষটা কে করছে? কোন একটা বাক্যের ভার্ব থাকে, ভার্ব মানে ক্রিয়া, আর এই ক্রিয়া যে সম্পূর্ণ করে তাকে সাবজেক্ট বলে, সাবজেক্ট মানে কর্তা। তো ভার্বের সামনে সাবজেক্ট থাকতে হয়, এটা নিয়ম। তো কখনো যদি আপনি বাক্যে ভার্বের সামনে সাবজেক্ট খুঁজে না পান তাহলে এটা প্যাসিভ হয়। যেমন ধরেন আমি বললাম যে ইংরেজি বলা হয়, ইংরেজি বলা হয়, এখানে বলা হওয়াটা ভার্ব। এখন কে বলে? ইংরেজি তো কথা বলতে পারে। এখন আমি বললাম কলমটা সুন্দর লিখে, এখন কলমটা লিখা হলো একটা ভার্ব, কলমটা কি নিজে লিখতে পারে? পারে না। আমি যদি বলি যে রান্না হচ্ছে, তাহলে রান্না হচ্ছে কে রান্না করছে? যে কোন বাক্যের মধ্যে ভার্বের কাজটা কে করছে সেটা যদি বাক্যের মধ্যে দেয়া না থাকে, অথবা ভার্বের পেছনে দেয়া থাকে, ভার্বের পেছনে দেয়া থাকলে বাই থাকে। আমার কাজটা আমি নিজে করছি, এখানে বাই লাগে না, কিন্তু আমার কাজটা যদি আমি কাউকে দিয়ে করে নিই তাহলে বাই লাগে। তো আমি রুলসের মধ্যে আপনাকে বোঝাবো, কোন বাক্য যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে সেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মাস্ট এবং সাহায্যকারী ভার্বও মাস্ট। তো এই যে প্যাসিভ হওয়ার কারণে হ্যাজ বিন হবে। আসুন এরপরে, সরি, এটা হলো 10 নাম্বার ছিল, আমরা এটা আলোচনা করছি। তো যাই হোক, আমার 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা শেষ। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে আনসার দিব। এবার আজকের ক্লাসে রাইট ফর্ম ভার্বের সাথে রিলেটেড খুব দামি এবং প্রয়োজনীয় আপনাকে জানতেই হবে এরকম একটা রুলস নিয়ে আমি কথা বলবো। তার আগে 30 সেকেন্ড আমাকে সময় দেওয়া লাগবে। স্যার আপনি কোশ্চেন গুলো কি স্যার যেগুলো নরমালি প্রাইমারি বা বিসিএস এ আসে ওইগুলো থেকে করেন না স্যার?
জি, আপনি যেন কি বলতেছেন আমি খেয়াল করিনি। কোশ্চেন গুলো যে আপনি এখন যে বুঝাইলেন, এগুলা কি নরমালি থেকে আসে না? ওই যে প্রাইমারি বা বিসিএস যেগুলো আসে জব ওখান থেকেই কি করেন নাকি নিজে থেকে স্যার? নিঃসন্দেহে এই ট্রাস্টটা করতে পারেন, এগুলা আমি বই থেকে নিয়ে আসছি। তার মানে কি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন গুলা থেকে নিয়ে আসছি। আমি একটু আগে বললাম যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম নামে একটা বই আছে, ওই বইটা থেকে আমি এই কোয়েশ্চেন গুলা নিয়ে আসছি। আমি তো নিজে থেকে এই কোয়েশ্চেন গুলা বানাইনি। তার মানে এগুলা পরীক্ষায় আসছে, আসে না, এগুলা আসছে। জি স্যার, তো আপনার পরীক্ষায় এরকম আসতেই পারে। সেটাই স্যার, ধন্যবাদ। দেখো এই বোর্ডটা যাতে স্পষ্ট দেখা যায়। জি স্যার, ঠিক আছে। ওকে, এবার আমি রাইট ফর্ম অফ ভার্বের সাথে রিলেটেড কতগুলো রুলস নিয়ে কথা বলবো। তো ভাই হোয়াট ইজ দ্য টাইম? 10টা। তাহলে আমরা আরো আধা ঘন্টা ক্লাস করব। স্যার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর একটা পিডিএফ ফাইল দিতে চেয়েছিলেন। আচ্ছা, ওটা এখনো আপনারা পাননি? তো আসুন, আমাদের ক্লাস এখনো শেষ হয়নি, আমরা শেষে এটা নিয়ে কথা বলি। পেয়ে যাবেন, টেনশনের কিছু নাই। তো রাইট ফর্ম অফ ভার্বের কোন একটা কোয়েশ্চেনকে সলভ করতে হলে ইংলিশ গ্রামারের কোন রুলস গুলো আপনার একদম জানা দরকার, যেগুলো না জানলে আপনি খুব ভালো পারফর্মই করতে পারবেন না, সেরকম দু চারটা কথা আমি আপনাদের সামনে এখন আলোচনা করতে চাই। তো প্রথমত দেখেন, আপনাকে টেন্স সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। তো টেন্সের অধ্যায়ে টেন্স মার্কার আর টেন্সের স্ট্রাকচার, টেন্স মার্কার আর টেন্সের স্ট্রাকচার বোর্ড দেখা যাচ্ছে না? আমি বোর্ডের মধ্যে কি লিখছি আপনারা কি দেখতে পাচ্ছেন? স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমি যদি রাইট ফর্ম অফ ভার্বের একটা কোয়েশ্চেনকে অনেক ভালো করে সলভ করতে চাই, তাহলে আমরা কি করি? যে কোনো টিচারের কাছে পড়তে গেলে টিচার আমাদেরকে রুলস পড়ায়, অনেকগুলো রুলস পড়ি। তো আমি আপনাদেরকে রুলস পড়াবো, তবে কথা হলো যে এর বাইরে বেসিক কিছু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বের যদি আপনি খুব ভালো পারফর্ম করতে চান, তাহলে আপনাকে টেন্সের উপরে একটু ধারণা থাকতে হবে। টেন্সের উপরে ধারণা কোন জায়গাটাতে রাখবেন? টেন্সের মার্কার আর টেন্সের স্ট্রাকচার, এই দুইটা বিষয় আপনাকে জানতেই হবে। টেন্সের মার্কার আর টেন্সের স্ট্রাকচার। তো এখানে মার্কার বলতে আমি কি বোঝাচ্ছি আর স্ট্রাকচার জিনিসটাই আবার কি? আসুন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। যদি কোনো বাক্যের মধ্যে লেখা থাকে আই মিট মাই ফ্রেন্ড while I come here, আমি বোর্ডের মধ্যে লিখছি আই মিট মাই ফ্রেন্ড, মানে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম, আমার বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল। while মানে যখন, আই কাম হিয়ার আমি এখানে আসি, যখন আমি এখানে আসি তখন আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি। বা সহজ বাংলায় বললে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে যখন আমি এখানে আসতেছিলাম তখন আমার বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল। তো এইখানে কাম হলো একটা ভার্ব। আমি জানি আপনাদেরকে জিজ্ঞাসা করলে কি হয়তো আনসারটাও বলতে পারবেন, বাট প্লিজ আনসারটা বলিয়েন না, আপনাকে বলতে হবে না। আমি কি বোঝাতে চাই? আমি বোঝাতে চাই যে আমি যদি এই কোয়েশ্চেনটার সলিউশনটা আমার বিদ্যা বুদ্ধি দিয়ে করতে চাই, তাহলে আমাকে একটু টেন্সের মার্কার আর টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ধারণা রাখা লাগবে। কেন আপনাকে এই ধারণাটা রাখতে হবে আমি সেটা আপনাকে জানাতে চাই। তো এই যে এখানে আনসারটা হবে ওয়াজ কামিং, জানি আপনারা বলতে পারতেন কেউ কেউ। তো এটা কিভাবে হলো? আমি যদি জানতে চাই এখানে ওয়াজ কামিং কেন হলো, তাহলে প্রথমত আমাকে এই যে হোয়াইল সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি কোনো বাক্যের মধ্যে হোয়াইল থাকে তাহলে ওই বাক্যটার দুইটা ক্লোজ থাকে। হোয়াইলের কাজ হচ্ছে দুইটা ক্লোজকে একসাথে যুক্ত করা। এক্ষেত্রে হোয়াইলের পরের ক্লোজটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে লিখতে হয়। হোয়াইলের পরে যদি কোনো বাক্য থাকে যেই বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম করে থাকবে, তাহলে ওই বাক্যটার গঠনটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে লিখতে হবে। তাহলে এই যে হোয়াইল হোয়াইল থাকলে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে লিখতে হবে, এটা আপনি কোথা থেকে শিখবেন? এই বিদ্যাটা আপনাকে টেন্স মার্কার থেকে শিখতে হবে। তার মানে আমি যখন ইংলিশ কোন একটা পরীক্ষা দিচ্ছি তখন আমার পরীক্ষাটা ইংরেজিতে আসবে। তো ইংরেজির মধ্যে এমন কতগুলো শব্দ আছে
যেই শব্দগুলো দেখে আমি বুঝবো কোন বাক্যটা কোন টেন্সের নিয়ম অনুসারে হবে। যেমন হোয়াইল থাকলে আমি বুঝবো যে ওই এর পরের বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে হবে। এইটাকেই বলে হচ্ছে টেন্স মার্কার। আসলে আপনাকে বোঝানোর জন্য, ঠিক আছে, আপনাকে বোঝানোর জন্য আমি আরেকটা বাক্য লিখি। ভাই নিচের দিকে কি দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে ঠিক আছে। বিপ্লব ভাই আপনার মাইকটা মিউট করেন বিপ্লব ভাই। ভাই একটু ট্রাই করবেন যাতে নিচের বাক্যটা দেখা যায়। ছোটগুলো দেখেন তো নিচে কি দেখা যাচ্ছে, মানে ওই ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। আচ্ছা, যদি দেখা যায় তাহলে একটু খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি। আপনি যদি রাইট ফর্ম ভার্বের কোনো একটা কোয়েশ্চেনকে খুব ভালো করে সলিউশন করতে চান, তাহলে আপনাকে টেন্স মার্কার এবং টেন্সের স্ট্রাকচার এই দুটো বিষয়ের উপরে সামান্য জ্ঞান থাকা লাগবে। টেন্স মার্কার আর টেন্সের স্ট্রাকচার এটা আপনাকে কেন পড়তে হবে? আমি এই জায়গায় একটা বাক্য লিখছি, বাক্যটার মধ্যে বলা আছে উই লিভ অ্যাট নীলফামারী ফর 5 ইয়ার্স। এর বাংলা বোঝাচ্ছে যে আমরা 5 বছর ধরে নীলফামারীতে বাস করছি। তো কখনো যদি কোনো একটা বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে ফর বা সিন্স প্লাস টাইম থাকে, ফর বা সিন্স প্লাস টাইম থাকে, তখন ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মকে ফলো করে। দেখেন এই যে ফর বা সিন্স প্লাস টাইম লেখা থাকলে সেই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ফলো করে, এই বিদ্যাটা আমাকে কে শেখালো? এই বিদ্যাটা আমি টেন্স মার্কারের কাছ থেকে শিখে আসছি। এখন ইংরেজিতে এমন কতগুলো শব্দ আছে যেই শব্দগুলো আমাকে চিনাই দিবে যে কোনটা কোন টেন্সে হবে। যদি কোনো বাক্যের মধ্যে এভরি ডে, এভরি নাইট, এভরি ক্লাস, টুডে, রেগুলারলি, জেনারেলি, ওকেশনালি, নরমালি, অবভিয়াসলি, ডেফিনেটলি এই শব্দগুলো থাকে, তখন ওই বাক্যটাকে বলতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো বাক্যের মধ্যে যদি নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, ডে বাই ডে এগুলো থাকে, তাহলে ওটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি যে এখন দিনের পর দিন কোভিড-19 এ আক্রান্ত রোগীর সংখ্যা কমছে, তখন আমাকে ইংরেজিতে বলতে হবে নাও দ্য নাম্বার অফ কোভিড ডিটেক্টেড পেশেন্ট ইজ ডিক্রিজিং ডে বাই ডে। ইজ ডিক্রিজিং ডে বাই ডে মানে ডে বাই ডে কোনো বাক্যের মধ্যে থাকলেই ওই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে লিখতে হবে। আমি কেন লিখবো? ওইটাই টেন্স মার্কার। এখন আপনি হয়তো ভাববেন এগুলো আপনি কোথা থেকে শিখবেন? এগুলো বইয়ের মধ্যে দেয়া থাকে। আবার আজকের ক্লাস শেষে আমি আপনাদের সাথে একটা পিডিএফ শেয়ার করব। ওই পিডিএফটার মধ্যে লেখা থাকবে টেন্স মার্কার মানে 12টা টেন্সের কোন টেন্সটা কোন কোন শব্দগুলোকে ফলো করে। মানে হলো আমরা ছোটবেলায় শিখেছিলাম, টিচারগুলো আমাদেরকে এরকম করে শেখায় যদি কোনো বাক্যের শেষে রস্যই থাকে তাহলে ওটা নাকি প্রেজেন্ট টেন্স হয়। আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি ঘুমাই, এগুলো প্রেজেন্ট টেন্স। যদি কোনো বাক্যের মধ্যে ম থাকে, আমি খাইলাম, আমি পড়লাম, আমি যাইলাম, আমি হাসলাম, আমি কাঁদলাম, ওইটা তখন পাস্ট টেন্স হয়। যদি কোনো বাক্যের মধ্যে শেষে ব থাকে, আমি যাব, আমি খাবো, আমি আসবো, আমি দেখবো, তখন এটা ফিউচার টেন্স হয়। মানে এক নজরে টেন্স, রস্যই মানে প্রেজেন্ট টেন্স, ম মানে পাস্ট টেন্স, ব মানে ফিউচার টেন্স। তো ধরেন এগুলো বাংলাতে আমি বুঝতে পারছি, কিন্তু আমি যখন ইংলিশ করে একটা পরীক্ষা দিব, আমার পরীক্ষায় কিন্তু বাংলা লেখা থাকবে না, ইংরেজি লেখা থাকবে। তো ঠিক ইংরেজিতে এমন কতগুলো চিহ্ন আছে যেই চিহ্নগুলো আমাকে বলে দিবে কোনটা কোন টেন্সে হয়, ঠিক ওগুলাকেই টেন্স মার্কার বলে। তো আমি ওই টেন্স মার্কার গুলো যদি শিখি তাহলে আমি দেখেই বলে দিতে পারবো যে এই বাক্যটা এই টেন্স অনুসারে হবে। যেমন আমি একটা एग्जांपल লিখছি, হোয়াইল আছে, এখন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফর প্লাস টাইম আছে, এটা প্রেজেন্ট। বলে ইনকামিং কল কথা ক্লিয়ার আসছে না স্যার, শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমি যে জিনিসটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম সেটা হলো যে আমি ভার্ব পড়াশোনা করছি, রাইট ফর্ম ভার্ব শিখতেছি, এখানে আপনাকে টেন্স জানতে হবে, আবার ভয়েসও জানতে হবে। আপনি যদি এই জিনিসগুলো জেনে একটু পড়তে বসেন তাহলে না আপনি বুঝতে পারবেন এটা কেন হলো, এটা কিভাবে হলো, তখন আপনার ভালো লাগবে, আরো পড়তে ইচ্ছা করবে। কিন্তু যখন আপনি কনফিউজড হয়ে যাবেন যে এটা কেন হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, তখন আপনার না পড়তে ইচ্ছা করবে না।
তো আপনি পড়ছেন রাইট ফর্ম অফ ভার্ব, এই জায়গাটাতে আপনাকে একটু টেন্স পড়তে হবে, একটু ভয়েস পড়তে হবে। তো আমি আপনাকে জানাতে চাই কেন পড়া লাগবে। তো আপনি যখন টেন্স পড়তেছেন, প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কত প্রকার ও কি কি, এইটা কিভাবে চেনা যায়, এত কিছু আপনাকে পড়া লাগবে না। রাইট ফর্ম অফ ভার্বের প্রয়োজনে আপনাকে শুধু দুটো জিনিস পড়তে হবে। ইংরেজিতে এমন কতগুলো শব্দ আছে যেগুলো দেখেই আপনি বলবেন যে এটা এই টেন্স, ওটাকে বলে টেন্স মার্কার। এখন যখন আপনি বুঝে গেছেন যে এই টেন্স, ওই টেন্সের স্ট্রাকচার কি সেটা আপনাকে জানতে হবে। যেমন ধরেন আমি জানলাম যে হোয়াইল থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন পাস্ট কন্টিনিউয়াস এর গঠন কি, সাহায্যকারী ভার্ব ওয়াজ বা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি। আমি জানি, এজন্য আমি ওয়াজ কামিং দিয়ে দিলাম। কিন্তু কেউ যদি না জানে সে তো পারবে না। সো টেন্সের স্ট্রাকচারটা আপনাকে ভালো করে জানতে হবে। আর এটা তো বেসিক, এরপরে কিছু রুলস রেগুলেশন শিখতে হবে, তারপরে দেখবেন আপনি রাইট ফর্ম অফ ভার্বে ভালো পারফর্ম করতে পারছেন। তো আমি যে নিচে একটা বাক্য লিখছি, এখানে লেখা আছে যে উই লিভ এট নীলফামারী ফর 5 ইয়ার্স। এখন কোন এখানে ভার্ব ছিল লিভ, এটা হলো ভার্ব। এখন এই ভার্বটা যদি ফর 5 ইয়ার্স হয়, মানে 5 বছর ধরে হয়, তাহলে এই ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে ফলো করবে। এখন ধরেন এইটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে ফলো করবে, আমি বুঝলাম কেমনে, আমি ওই ফর বা সিন্স থাকলে এই টেন্সে হয় ওই মার্কারটা শিখে আসছি, যে কারণে আমি বলতে পারছি। তো আপনার সুবিধার্থে আমি বলছি যে 12টা টেন্সের প্রত্যেকটা টেন্সের মধ্যেই কতগুলো চিহ্ন আছে। যেমন যদি টুডে থাকে এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু ইয়েস্টারডে থাকলে ওটা আবার পাস্ট টেন্স, টুমরো থাকলে ওটা আবার ফিউচার টেন্স। ঠিক সেরকম প্রত্যেকটা টেন্সের কিছু শব্দ আছে যে এই শব্দটা থাকলে এই টেন্স হবে, ওইটা থাকলে ওই টেন্স হবে। এগুলো আমি ক্লাস শেষে আপনার সাথে শেয়ার করব, আপনি একটু দেখে নেবেন। তো ঠিক এই মুহূর্তে আমি আপনাকে বোঝাচ্ছি কেন আপনি এটা শিখবেন আর আপনাকে টেন্সের কোন অধ্যায়টা শিখতে হবে। আমি বলবো টেন্সের অধ্যায়ের দুইটা জিনিস আপনাকে পড়তে হবে, একটা হলো 12টা টেন্সের গঠন আর একটা হলো 12টা টেন্সের মার্কার। তো মার্কার বলতে ঠিক এই মুহূর্তে আমি আলোচনা করছি for plus time, since plus time যদি থাকে তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে লিভ আছে, এখন সাবজেক্ট ছিল উই, এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো উই হচ্ছে প্লুরাল, তো হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ হলো প্লুরাল, তাহলে আমাকে এখানে লিখতে হবে যে হ্যাভ বিন। আর যত ধরনের কন্টিনিউয়াস আছে সব কন্টিনিউয়াসের সাথে মূল ভার্বের আইএনজি যোগ হয়, তাহলে লিভের সাথে আমাকে লিভিং লিখতে হবে। তো যখন আমি বলতেছি উই লিভ এট নীলফামারী ফর 5 ইয়ার্স, তখন লিভ এর আনসার হলো have been living। এই যে আমি have been living বলতেছি, এই বিদ্যাটা আমি কোথা থেকে শিখে আসলাম? আমি টেন্সের মার্কার আর স্ট্রাকচার থেকে শিখে আসছি। কেন? কারণ হচ্ছে for plus time থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটাকে বলে টেন্স মার্কার। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে have been বা has been এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা হলো টেন্স মার্কার। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি আপনাকে বলতে চাই, সেটা হলো যে প্যাসিভ ভয়েস কেন আপনাকে জানতে হবে। যদি কোনো একটা বাক্য প্যাসিভ ভয়েস হয় তাহলে ওর স্পেশাল একটা নিয়ম আছে, আর যদি কোনো একটা বাক্য প্যাসিভ না হয় তাহলে আপনি টেন্সের নিয়ম অনুসারে ফলো করবেন। আমরা যখন কোনো একটা ইংরেজি বাক্য লিখি তখন প্রত্যেকটা বাক্য টেন্সের নিয়ম অনুসারে চলে। এখন ওই বাক্যটা যদি প্যাসিভ হয় ওর একটা স্পেশাল নিয়ম থাকে। যেমন ধরেন লেখা আছে যে হি স্পিক ইংলিশ, আর ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখেন আমি এখানে দুটো বাক্য লিখছি, ইংলিশ স্পিক, হি স্পিক ইংলিশ, আর ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এখন প্রথম বাক্যটা অ্যাক্টিভ ভয়েস, পরের বাক্যটা প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস মানে যে কোনো টেন্স, অ্যাক্টিভ ভয়েস মানে যে কোনো টেন্স অনুসারে। অ্যাক্টিভ ভয়েস মানে যে কোনো টেন্স, আর প্যাসিভ ভয়েস মানে ভয়েসের একটা স্পেশাল রুলস। তাহলে কি সেইটার রুলস, আসেন আমরা কথা বলি। এখানে স্পিক লেখা আছে, এখন হি স্পিক ইংলিশ, এই বাক্যটার মধ্যে কোনো টেন্স মার্কার নাই, মানে এটা অতীত বুঝায় নাকি ফিউচার বুঝায়। তো যদি কোনো মার্কার না থাকে, কোনো মার্কার না থাকে, সূর্য পূর্ব দিকে উঠে, এখন সূর্য প্রতিদিনই পূর্ব দিকে উঠে, এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, এখানে কোনো চিহ্ন নাই। তো যদি কোনো রকম সাইন না থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করতে হয়, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রাইট ফর্ম ভার্বের কি নিয়ম আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে নিয়মটা আছে এখানে বলা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এ যোগ করতে হবে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে কি? হি, শি, ইট, কোনো কিছুর নাম, বেসিক্যালি এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। তো এখানে হি আছে, এখন স্পিকের সাথে এস বাই এ যোগ করতে হবে, তো আপনাকে এস যোগ করতে হবে, স্পিকস। এখন দেখেন এখানে স্পিকস যোগ করলে মানে টেন্সের নিয়ম অনুসারে হলো। এখন 2 নম্বর বাক্যটাতে আমি যেটা লিখছি এখানে আমার লেখা আছে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো কখনো যদি এই কোশ্চেনটা আপনি ফেস করেন তাহলে আপনি আনসারে দেখবেন ইজ স্পোকেন লেখা আছে।
এখন কথা হলো কেন হলো। ব্র্যাকেটে লিখেছে স্পিক, ঠিক এই ভার্বটা একটু আগে আমরা স্পিক্স লিখলাম, কিন্তু এখানে ইজ স্পোকেন আপনি কেন লিখবেন? এই জন্য যে ইংলিশ কথা বলে অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীতে। এই বাক্যটার বাংলা হলো সারা পৃথিবীতে ইংরেজিতে কথা বলা হয়। এখন এই যে স্পিক মানে কথা বলা, এটা হলো ভার্ব, ভার্ব মানে কাজ, আর সাবজেক্ট মানে কর্তা। তো ভার্ব মানে কোনো একটা কাজ, সাবজেক্ট মানে ওই কাজটা যে করে। তো ভার্বের কাজটা যে করে সে সবসময় ভার্বের সামনে থাকবে, এমনটাই নিয়ম। তো কখনো যদি ভার্বের কাজটা যে করে সে ভার্বের সামনে না থাকে, তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়। ভার্বের কাজটা যে করবে সে যদি ভার্বের সামনে না থাকে, তাহলে সেটা প্যাসিভ ভয়েস। অথবা ভার্বের কাজটা যে করবে সে যদি ভার্বের পেছনে বাই প্লাস ওইটা থাকে, তাহলে সেটা প্যাসিভ ভয়েস। যেমন দেখেন লেখা আছে যে রাইস ইজ ইটেন বাই হিম। এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে সে ভাত খাইছে। এখন ইটেন মানে খাওয়া, এখন কে খাইছে? এই যে হিম খাইছে। এখন যে খাইছে সে ভার্বের পেছনে আছে, এটা প্যাসিভ। আবার ইংলিশ স্পিক মানে ইংলিশ কথা বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সবখানে। এখন কে কথা বলে? বাক্যের মধ্যেই নাই। তো ভার্বের কাজটা কে করে সে যদি বাক্যের মধ্যেই না থাকে, ভার্বের কাজটা কে করে সে যদি ভার্বের পেছনে থাকে, ওইটাকে না প্যাসিভ বলে। ভার্বের কাজটা যে করবে সে ভার্বের সামনে থাকবে, এটা সাধারণ নিয়ম। যেমন আমি যাই, এখানে যাওয়াটা হলো ভার্ব, কে? আমি, ভার্বের সামনে আছি, এটা অ্যাক্টিভ। কিন্তু মনে করো যে যাওয়া হচ্ছে, আসা হচ্ছে, খাওয়া হচ্ছে, রান্না হচ্ছে, ব্যবহৃত হয়। দেখেন মোবাইল ফোন ইজ ইউজড এভরিওয়্যার, মানে মোবাইল ফোন সব জায়গায় ব্যবহৃত হয়। এখন মোবাইল ফোনটা ব্যবহার করে কে? বাক্যের মধ্যে দেয়া নেই। তো কোনো একটা বাক্যের মধ্যে ভার্বের কাজটা কে করে সেটা যদি বাক্যে দেয়া না থাকে, তাহলে সেটাকে প্যাসিভ বলে। তো এখন একটা বাক্য যদি প্যাসিভ হয়, তখন ওই বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আপনাকে করতেই হবে। আবার একটা কথা দেখেন, এখানে কোনো সাহায্যকারী ভার্ব ছিল না, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, কোনো সাহায্যকারী ভার্ব দেয়া নাই, এখন অতীত বোঝায় এরকম কোনো চিহ্ন নাই, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে এম ইজ আর হয়। যদি পাস্ট টেন্সে হয় তখন আবার ওয়াজ ওয়্যার হয়। যেমন ধরুন আমি বললাম যে গতকাল আমার এলাকায় একটা খেলা হয়েছিল, উক্ত খেলার উদ্বোধন ঘোষণা করেছিল আমাদের লোকাল এমপি। তখন দ্য লোকাল এমপি ইনাগুরেট মানে উদ্বোধন করা, দ্য লাস্ট ডেইজ গেম মানে গতকালকে খেলা। তো এই যে লাস্ট ডেইজ ছিল, এখন এটা পাস্ট বোঝাচ্ছে, তখন এই যে ইস এর জায়গায় আমার ওয়াজ আসবে। যদি আর কোনো সাহায্যকারী ভার্ব দেয়া না থাকে, তাহলে ওয়াজ ওয়্যার নিতে হয়, প্রেজেন্ট টেন্সে এম ইজ আর নিতে হয়। তাহলে আমি বলতেছিলাম যে আপনি রাইট ফর্ম অফ ভার্ব করবেন, কিন্তু আপনাকে প্যাসিভ ভয়েস সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে। তো যখন আপনি প্যাসিভ ভয়েসের পড়াশোনা করছেন, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, তার কিন্তু অনেকগুলো পড়াশোনা আছে। বাট এই রাইট ফর্ম অফ ভার্বের প্রয়োজন আপনাকে কতটুকু পড়াশোনা করতে হবে? প্রথমত আপনাকে যেটা পড়তে হবে সেটা হলো যে আপনি কিভাবে একটা প্যাসিভ বাক্য চিনবেন। দেখেন এটার উপরে কিছু পড়াশোনা আছে। এখন এই যে আমি ট্রাই করছি, আপনি যদি বুঝতে পারেন দ্যাটস ফাইন, যদি বুঝতে না পারেন তাহলে পরের দিনের ক্লাসে আপনি আবার জিজ্ঞাসা করবেন যে স্যার একটা বাক্যকে দেখা মাত্রই আমি কেমন করে বুঝবো যে এটা প্যাসিভ, এটা আমাকে বোঝান। কারণ রাইট ফর্ম অফ ভার্বে ভয়েসের প্রয়োজনে আপনি যদি পড়াশোনা করেন প্যাসিভ ভয়েসকে নিয়ে, তাহলে নাম্বার 1 আপনার পড়াশোনাটা হবে কেমন করে আপনি একটা বাক্যকে দেখেই বুঝবেন যে এটা প্যাসিভ ভয়েস। নাম্বার 2 আপনার পড়াশোনাটা হবে যে কোন একটা বাক্য যদি প্যাসিভ ভয়েস হয়, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল 100% অলমোস্ট অল অফ দ্য টাইম সব সময় প্যাসিভ হবে, কিন্তু সাহায্যকারী ভার্বটা মাঝে মাঝে আপনাকে ঝামেলায় ফেলবে। কিরকম ঝামেলা? যদি ওই বাক্যটার মধ্যে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মাস্ট এগুলো থাকে, তখন ওর সাথে নতুন করে আপনাকে আবার বি যোগ করতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো মাস্ট। যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকে, তখন তার সাথে আবার বিন যোগ করতে হবে। যদি এম ইজ আর ওয়াজ আর এগুলো থাকে, তার সাথে আবার বিং যোগ করতে হবে। দেখেন আমি শর্টকাট করে আপনাকে লিখে দিই, আপনি টেনশন নেবেন না, এগুলো রুলস এর মধ্যে লেখা থাকবে। কখনো প্লাস বি যোগ হয়, কখনো প্লাস বিডব্লিউ এর বিন যোগ হয়, কখনো প্লাস বি এর যে বিং যোগ হয়। যা থাকবে তা তো হবেই, আবার এগুলো নতুন করে যোগ হবে। আর মূল ভার্বটার ভার্ব 3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সব সময় হবে। আসলে একটা এক্সাম্পল দিয়ে লিখি। লেখা আছে যে the class is FINISH finish by us। তারপরে আমরা আজকে আবার আমাদের ক্লাসটা ফিনিশ করতে যাচ্ছি, ক্লাসটা শেষ। এখন the class is এখানে is আছে আর ব্র্যাকেটে ফিনিশ দেয়া আছে বাই আস। কোন বাক্যে বাই প্লাস ভার্ব যদি বাই প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে এটা প্যাসিভ হয়। আর যে ফিনিশ মানে শেষ করা, তাহলে the class ফিনিশ করার কাজটা the class করতে পারবে না, আস মানে আমরা করতে পারবো। তো যে করতে পারবে সে যদি বাই এর পরে থাকে, সে যদি ভার্বের পেছনে থাকে, ওটাকে প্যাসিভ বলে। যে ভার্বের কাজটা করবে সে যদি বাক্যে দেয়াই না থাকে, এটাকে প্যাসিভ বলে। জি স্যার। কাউন্ট আসছে না, আরেকবার একটু বলেন।
আচ্ছা, আমি বোর্ডে একটা বাক্য লিখেছি, বাক্যে বলা আছে দ্য ক্লাস ইজ ফিনিশড বাই আস। এখন এই যে একটা প্যাসিভ বাক্য, প্রথম কথা হলো আপনি কেমন করে চিনবেন যে এই বাক্যটা প্যাসিভ? আমি বলছিলাম যে ফিনিশ মানে শেষ করা। এখন কে শেষ করবে? দা ক্লাস। ক্লাস কখনো শেষ করতে পারে না, ক্লাস শুরুও করতে পারে না। আমরা মানুষরা শুরু করতে পারি, শেষ করতে পারি। তো এই যে দেখেন বাই আস মানে আমাদের কথা বলা আছে। তো ভার্বের কাজটা কে করবে? সে যদি ভার্বের সামনে না থাকে অথবা বাক্যটার কোথাও দেয়া না থাকে তাহলে সেটা প্যাসিভ হয়। ভার্বের কাজটা যে করে সে যদি ভার্বের পেছনে বাই প্লাস থাকে তাহলে সেটা প্যাসিভ হয়। আর আপনি যদি বুঝেন যে এই বাক্যটা প্যাসিভ, তখন আপনি যখন রাইট ফ্রম ভার্বের কোয়েশ্চেন সলভ করবেন তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আপনাকে তো করতেই হবে, সাহায্যকারী ভার্বের জায়গায় আপনাকে একটু কাজ করতে হবে। সেই কাজটা কি? এক্সকিউজ মি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। কথা আসছে না। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাবে। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে। স্যার ঘুম আসছে, ঘুম ঘুম। আমরা অল্প সময়ের মধ্যেই শেষ করব। না স্যার, সমস্যা নাই, আমাদের ঘুম লাগছে না, ঘুম লাগছে পড়ার সময়। তো কারণ যদি ঘুম আসে তাহলে সে আমাদের সাথে শেয়ার না করে ঘুমায় যাক। আমরা আচ্ছা, লিভ নিয়ে নেন। জি জি, আমরা ডিসিশন নিছি যে আমরা 10:30 পর্যন্ত ক্লাস করব। তো এর জি স্যার। ইনশাআল্লাহ স্যার। আমরা চাইবো না যে কেউ আমাদের সাথে এসে ডিস্ট্রাক্ট করবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। আমি বোর্ডের মধ্যে একটা বাক্য লিখছি, আর এই বাক্যটা দিয়ে আমি আপনাকে শেখাতে চাই যে আমরা যখন একটা বাক্যের মধ্যে ভার্বটাকে সঠিকভাবে লিখতে চাইবো তখন আমাদেরকে টেন্স অনুসারে একটু পড়াশোনা করতে হবে, এট দ্য সেম টাইম ভয়েস অনুসারে একটু পড়াশোনা করতে হবে। এখন আপনি ভয়েসের উপরে পড়াশোনাটা কেন করবেন এই বিষয়টা নিয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। কোনো একটা বাক্য কখনো যদি প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে হয় তাহলে ওই প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে আপনাকে প্রত্যেকটা ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হবে, আবার সাহায্যকারী ভার্বটা একটা নিয়ম অনুসারে লিখতে হবে। তো সেই নিয়মটা কি? আপনি যদি বোঝেন যে এই বাক্যটা প্যাসিভ ভয়েস, আমি বলতেছিলাম আপনি কেমন করে বুঝবেন এটা প্যাসিভ ভয়েস? যদি বাই প্লাস অবজেক্ট থাকে তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়। আর কোন একটা বাক্যে ভার্বের কাজটা যে করে সে যদি ভার্বের সামনে না থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস হয়। আমি এখানে লিখছি দা ক্লাস ইজ ফিনিশ, মানে ক্লাসটা শেষ হতে যাচ্ছে। এখন এই শেষ হওয়ার কাজটা দা ক্লাস করবে না। আমরা মানুষরা, আমরা স্টুডেন্ট টিচার শেষ করব, কিন্তু ক্লাস করবে না, তাহলে এটা প্যাসিভ। এখন আপনি যদি বুঝে থাকেন যে এটা প্যাসিভ বাক্য, তো এইখানে আপনি দেখবেন যে সাহায্যকারী ভার্বের জায়গায় যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই পাঁচটার মধ্যে কেউ একটা আসে তাহলে ওর সাথে আপনাকে বিং যোগ করে লিখতে হবে। তাহলে এই বাক্যটার আনসার হবে ইজ বিং ফিনিশড। এখন আপনি বলবেন স্যার আমি ফিনিশড কেন লিখবো? আমি আপনাকে বলবো যে এই সব প্যাসিভে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, প্রত্যেকটা প্যাসিভে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। আসলে আমি আরো একটা एग्जांपल দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। লেখা আছে যে অ্যান্টিডোট ফর COVID-19 must be, মাস্টটা বোঝা যাচ্ছে না, একটু স্পষ্ট করে লিখি, মাস্ট ডিসকভার। এখন দেখেন অ্যান্টিডোট ফর COVID-19 মানে COVID-19 এর প্রতিষেধক, মাস্ট ডিসকভার মানে অবশ্যই আবিষ্কার হতে হবে, অবশ্যই আবিষ্কার করতে হবে। এখন এই বাক্যে যখন আপনি ভার্বের আনসার লিখছেন, মনে করেন এরকম একটা কোয়েশ্চেন আপনি ফেস করছেন, এরকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। আপনি যদি রাইট ফর্ম ভার্বের 100টা কোয়েশ্চেন সলভ করেন তাহলে 2, 4, 5টা কোয়েশ্চেন আপনি খুঁজে পাবেন যেগুলো প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে হয়। যেমন এখানে ডিসকভার আছে, তার সামনে মাস্ট আছে। এখন আমরা এইরকম নিয়মও পড়ে আসছি যে কোন একটা বাক্যে মূল ভার্বের সামনে যদি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মাস্ট বসে তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু ওই বাক্যটা যদি প্যাসিভ হয়ে যায় তখন মডেল ভার্ব থাকলে মূল ভার্বের সাথে বি যোগ হয় এবং সাহায্যকারী ভার্বের সাথে বি যোগ হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা লাগে। এই যে আমি এখানে লিখে দিছি প্লাস বি। এটা কখন আপনি করবেন? যদি বাক্যটাতে সাহায্যকারী ভার্ব মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মাস্ট কোনো মডেল ভার্ব থাকে তখন আপনি বি যোগ করবেন, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আপনাকে করতেই হবে। শর্ত হলো বাক্যটা প্যাসিভ হবে। এবার এই एग्जांपलটা দিয়ে আমি আপনাকে বোঝাতে চাই কেমনে আপনি বুঝবেন যে একটা বাক্য প্যাসিভ ভয়েস। দেখেন
রাইট ফর্ম অফ ভার্ব পড়ছি, এখন ভার্বের আপনি কতগুলো নিয়ম শিখবেন, কিন্তু আমি আপনাকে বলতে এসেছি যে এই নিয়মগুলো ভালো করে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে একটু টেন্স জানতে হবে, একটু ভয়েস জানতে হবে। তো ঠিক এই মুহূর্তে আমি ভয়েস নিয়ে কথা বলছি। যদি কোনো বাক্য প্যাসিভ ভয়েস হয় তাহলে ওই বাক্যটাতে ভার্ব কিভাবে অ্যাপ্লাই করবেন সেই রকম কথাগুলো বলতে এসে আমি আপনাকে এই বাক্যটা দিয়ে বুঝাবো যে আপনি কেমনে বুঝবেন এটা প্যাসিভ ভয়েস। অ্যান্টিডোট ফর কোভিড-19 মানে কোভিড-19 এর প্রতিষেধক। ডিসকভার মানে আবিষ্কার করা। এখন কে আবিষ্কারটা করবে এখানে কিন্তু দেয়া নাই। তো আমরা যখন রাইট ফর্ম ভার্ব করতেছি আমাদের আলোচনার বিষয় হলো ভার্ব। ভার্ব মানে একটা কাজ। এখন এই ভার্বের কাজটা যে করে তাকে বলে কর্তা, আই মিন সাবজেক্ট। তো ভার্বের সামনে যদি ওই ভার্বের সাবজেক্ট দেয়া থাকে তাহলে সেটা প্যাসিভ হয় না কখনো। তো ভার্বের সামনে যদি ওই বাক্যের সাবজেক্ট দেয়া না থাকে তাহলে সেটাই প্যাসিভ। এখন অ্যান্টিডোট ফর কোভিড-19 মানে কোভিড-19 এর প্রতিষেধক, ডিসকভার মানে আবিষ্কার করা। এখন কে আবিষ্কার করবে? যদি এখানে লেখা থাকতো সায়েন্টিস্ট তখন কিন্তু আমরা এটাকে প্যাসিভ বলতাম না, বাট ঠিক এই মুহূর্তে আমরা এই বাক্যটাকে প্যাসিভ বলবো। তার কারণ এই ডিসকভারটা কে করবে পুরো বাক্যের মধ্যে আমরা তার কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। তাহলে কোন একটা বাক্যে ভার্বের কাজটা কে করবে সে যদি ভার্বের সামনে না থাকে অথবা ভার্বের পিছনে বাই প্লাস অবজেক্ট থাকে তাহলে সেটা প্যাসিভ। এখন যখন আপনি বুঝছেন যে এটা প্যাসিভ, এবার আপনি ভার্বটাকে কিভাবে কারেক্ট লিখবেন? মাস্ট থাকলে মাস্ট বি লিখতে হবে, আর ডিসকভার থাকুক আর যাই থাকুক পাস্ট পার্টিসিপল করা লাগবে। তাহলে ডিসকভারড ইডিযোগ হবে, আবার মাস্টের সাথে লিখতে হবে মাস্ট বি। দেখেন আমি আরেকটা সহজ एग्जांपल দিয়ে ব্যাপারটা বোঝাই। The problem can solve, ওইটার মতো একই কথা ঘুরে ফিরে বারবার বলছি কারণ আমি চেষ্টা করছি যাতে করে আমি আপনাকে নিয়মটা বোঝাতে পারি। তা আপনি প্লিজ একটু ট্রাই করেন যাতে আপনিও বুঝতে পারেন। এখানে লেখা আছে দ্য প্রবলেম মানে সমস্যাটা, ক্যান সলভ মানে সমাধান হতে পারে। সমস্যাটা সমাধান হতে পারে। এখন কে সমাধান করবে এই বাক্যের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এখন মূলত কথা হলো সলভ মানে সমাধান করা। তো এই সমস্যাটার সমাধান যে করবে তাকে তার সামনে থাকতে হবে। কিন্তু দি প্রবলেম ক্যান বি সলভ এই সমস্যাটার সমাধান হতে পারে বাই দ্য প্রাইম মিনিস্টার মানে শেখ হাসিনার দ্বারা, এই সরকারের দ্বারা, প্রধানমন্ত্রী এই সমস্যাটা সমাধান করতে পারে। এখন দেখেন সলভ হলো মূল ভার্ব। এখন মূল ভার্বের পেছনে কখনোই সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে মূল ভার্বের সামনে। তো কখনো যদি সাবজেক্টটা মূল ভার্বের পেছনে যায় তখন সেটা প্যাসিভ হয়। কখনো যদি সাবজেক্টটা মূল ভার্বের সামনে না থাকে তাহলে সেটা প্যাসিভ হয়। আর ভার্বের কাজটা সাবজেক্ট যদি নিজে করে তাহলে বলে সাবজেক্ট সক্রিয়, এটা অ্যাক্টিভ। আর ভার্বের কাজটা সাবজেক্ট যদি নিজে না করে কাউকে দিয়ে করায় নেয় তাহলে এটাকে বলে প্যাসিভ। এইখানে দেখেন ভার্বের কাজটা সাবজেক্ট যখন সক্রিয়ভাবে করে না, ভার্বের কাজটা সাবজেক্ট যখন করে না মানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে তখন সেটাই হলো প্যাসিভ। তো দ্য প্রবলেম ক্যান সলভ মানে সমস্যাটা সমাধান হতে পারে। এখন সমস্যাটা সমাধান হতে পারে, কে সমাধান করছে, কে সমাধান করলো এই বাক্যে স্পষ্ট করে দেয়া নাই। এবং বাই এর পরে যদি থাকে তাহলে এটা একটা বিশ্ববিখ্যাত কথা, কোন বাক্যে বাই প্লাস অবজেক্ট থাকলে ওটা প্যাসিভ হয়। কারণ সাবজেক্ট যখন তার কাজটা কাউকে দিয়ে করায় নেয় তখন সেখানে বাই আসে। আমি নিজে করলে নো বাই, আমি কাউকে দিয়ে করালে বাই। এই যে বাই প্লাস অবজেক্ট আছে এইটা প্যাসিভ হতে পারে। আবার আমি এটা মিশাই দিলাম তখন এই ভার্বের কাজটা কি করবে বাক্যের কোথাও দেয়া নেই, এটা প্যাসিভ। তাহলে দ্য প্রবলেম ক্যান সলভ মানে সমস্যাটা সমাধান হতে পারে। এখন এই সলভ কে করবে এখানে দেয়া নাই, হলো প্যাসিভ। আপনি যখন প্যাসিভ লিখবেন তখন আপনাকে গ্রামারে একটু নিয়ম ফলো করতে হবে। সেটা কি? সেটা হলো ক্যান কুড শ্যাল শুড থাকলে বি যোগ হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে ক্যান বি সলভড। কেন আনসার হলো প্যাসিভ ভয়েসের নিয়ম এইটাই। এতক্ষণ ধরে আমি এই জিনিসটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তো আসলে রাইট ফর্ম ভার্বের অনেকগুলো রুলস আছে। তো আমরা আমাদের অপারেটরকে রিকোয়েস্ট করব যে যাতে করে রুলস গুলো বোঝানোর জন্য আমাদেরকে আরেকদিন টাইম দেওয়া হয়। আর আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনছিলেন, আজকের ক্লাসে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে রাইট ফর্ম ভার্বে ভালো পারফর্ম করতে গেলে আপনাকে টেন্স নিয়ে একটু পড়াশোনা করতেই হবে। তো আপনি যখন টেন্স পড়ছেন, প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, এগুলো আমি আপনাকে পড়তে বলছি না। আমি দুটো বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তার মানে একটা ছিল যে ইংরেজিতে এমন কতগুলো চিহ্ন আছে যে চিহ্নগুলো আমাকে বলে দিবে যে কোনটা। এই যে ভাই 30 সেকেন্ডের মতো এখানে একটু দেখাবা। আপনারা যারা এখন আমার সাথে আছেন আমি 1 মিনিটের মধ্যেই শেষ করব। এইটা একটা পিডিএফ, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই পিডিএফটা আমি গ্রুপে ক্লাস শেষে দিয়ে দিব। তো এইখানে আমি বললাম যে টেন্স মার্কার স্যার ভিডিও দেখা যাচ্ছে না এখন ঠিক আছে? এটা স্যার গ্রুপে দেওয়া ছিল। আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ ভালোই হলো।
তো এই জিনিসটা আপনারা মুখস্থ করে ফেলবেন। তাহলে দেখবেন যে আমার রুলস গুলো বুঝতে আপনার অনেক সুবিধা হবে। আজকে ক্লাসে আমি কতগুলো নিয়ম নিয়ে আলোচনা করব। তো আপনাকে এটা না পড়তে হবে। আমি এখানে প্রেজেন্ট 1 লিখছি, এর মানে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি পাস্ট 1 লিখি তার মানে বুঝাবে পাস্ট, আমি তো ভুলভাল বলতেছি। আমি যদি বলি প্রেজেন্ট 1 এর মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি পাস্ট 1 তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি যদি প্রেজেন্ট 2 তে যাই তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝাবে। তাহলে প্রেজেন্ট 3 এর মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি কোনো বাক্যের মধ্যে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এই শব্দগুলো থাকে তাহলে এটা প্রেজেন্ট 3। এই প্রেজেন্ট 3 দ্বারা আমি বোঝাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন প্রেজেন্ট টেন্সে যখন আমি যাব তখন প্রেজেন্ট টেন্সে চারটা আছে। তো প্রেজেন্ট 1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট, 2 মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 মানে পারফেক্ট, 4 মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এত বড় কথা লিখলে অনেক কষ্ট হবে, অনেক বেশি স্পেস লাগবে। এই জন্য আমি প্রেজেন্ট 4 দিয়ে আপনাকে বোঝাচ্ছি। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। বুঝতে না পারলে নেক্সট ডে কোয়েশ্চেন করবেন। তো এই জিনিসটা আপনাকে অনেক ভালো করে পড়তে হবে। তাহলে আপনি একটা বাক্য দেখে আইডিয়া করতে পারবেন যে আমি যে ভার্বটা লিখবো প্রত্যেকটা ভার্ব টেন্সের স্ট্রাকচারকে ফলো করে। তাহলে আপনার 12টা স্ট্রাকচার আছে, এখন আপনি কোনটা অনুসারে লিখবেন এই যে মার্কারগুলো আপনাকে বলে দিবে, এগুলো পড়ে ফেলবেন। আর রুলস গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আজকের ক্লাসে আমি 10টা एग्जांपल আপনার সামনে নিয়ে আসছিলাম। ওগুলা আমি ইংলিশ ফর কম্পিটিটিভ एग्जाम বইটা থেকে নিয়ে আসছি, যেগুলোকে বলে রিয়েল एग्जाम কোয়েশ্চেন। তার মানে আজকে আমি একটা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছি। তো ইতিপূর্বে যারা চাকরির বিভিন্ন পরীক্ষা দিছিল তাদের পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো আসছিল। তো ওইটা ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে রিলেটেড। বাট আজকের পরের দিনে যখন আমাদের ক্লাস আবারও হবে তখন রাইট ফর্ম ভার্বের সাথে রিলেটেড এরকম আরো 10টা কোশ্চেন আমি আপনাদের জন্য নিয়ে আসবো। প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় আসবে। কোনটা কোন পরীক্ষায় কত সালে আসছে এবার আমি সেটাও লিখে দিব। তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের আরেকটু ভালো লাগবে। তো যখন আমাদের টাইম ডিউরেশন শেষ, ফিনিশিং দ্য টাচ দ্য ফিনিশিং লাইন, therefore it's my time to say bye. See you in the next class. আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আর আপনারা যদি পড়াশোনা করবেন তারপর কোয়েশ্চেনটা কোন আসবেন, এবং আপনাকে আমি জানাতে চাই যে পরের দিনে রাইট ফর্ম ভার্বের সাথে রিলেটেড 10টা কোয়েশ্চেন নিয়ে আসবো। আপনি আপনার জীবনে যতটুকু শিখছেন সেই রুলসগুলো একটু রিভিশন করবেন। আমি 10টা কোয়েশ্চেন নিয়ে আসবো, ঠিক সেই কোয়েশ্চেনগুলো যেগুলো মানুষের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসছে, স্পেশালি জব এক্সামে। তো আপনি যদি আমার 10টা কোয়েশ্চেনের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে জানাবো যে আপনি যেটি পাবেন আপনার ভালো লাগবে, এটা ভেবে যে আপনার প্রিপারেশন ঠিক আছে। আর আপনি যদি আনসার দিতে না পারেন তাহলে আপনাকে আরো কষ্ট করে পড়তে হবে, শিখতে হবে। তো রাইট ফর্ম ভার্বের সাথে রিলেটেড বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষা থেকে 10টা কোয়েশ্চেন নিয়ে আসবো পরের ক্লাসে। আপনি যাতে আনসার দিতে পারেন এজন্য একটু প্রিপারেশন নিয়ে। আর ওই যে টেন্সের মার্কারগুলো পড়বেন, 12টা টেন্সের গঠন জেনে না থাকলে জেনে আসবেন। আমি আপনাকে রুলস বুঝাবো। আমি আপনাকে প্রমিস করছি যে আপনার ভালো লাগবে। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম গুড স্যার। নাইট। এই অবস্থা আজকে স্যার আসসালামু আলাইকুম।